আজ বাদে কাল আমার বিয়ে, আজ গায়ে হলুদ। সবাই এই দিনে অনেক আনন্দ করলেও আমার মনে হচ্ছে আজ আমার গায়ে হলুদ নয়, মনে হচ্ছে আজ আমার কোরবানি করা হবে। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মানে আমাকে কোরবানি করা হবে। বন্ধুদের থেকে শুনেছিলাম মেয়েটা নাকি কালো। তারপর অনেক চেয়েছি বিয়ে আটকাতে, কিন্তু পারিনি। যখনই চাই বিয়েটা ভাঙতে, সামনে কেউ না কেউ এসে দরজায় দাঁড়ায়। হ্যাঁ, আমার পরিবারের কেউ আসে, হয়তো আপু, নয়তো মা। যেদিন শুনলাম মেয়েটা কালো, সেদিন থেকে আমার হাসি আনন্দ সব উড়ে গেল। তারপর অনেক চেয়েছি বিয়ে ভাঙতে, কিন্তু পারিনি। সব শেষে আজ আমার গায়ে হলুদ। রাত 12টা, সবকিছু সাজানো শেষ। এখন একটু হলুদ লাগানোর পালা। ইচ্ছে না থাকা সত্ত্বেও হলুদ লাগাতে হচ্ছে। এক সাগর রাগ নিয়ে হলুদ লাগাতে দিলাম। অবশেষে সব শেষে বিয়ের দিন এলো। আজ আমার বিয়ে, ধুমধামে বিয়ে হলো। সবাই আনন্দ করলো, শুধু আমি ছাড়া। আমি কখনোই সিগারেট খাইনি। আজ কেন যেন মনে হচ্ছে সিগারেট খেলে এই মনের কষ্টটা কিছু কমবে। ফোন দিলাম রাশেদকে। কোথায় তুই? এই তো নিচে আছি। তুই কোথায়? আমি ছাদে আছি, এখানে আয়। ওকে, আসছি। 5 মিনিট পর। তা মামা, কি অবস্থা? এই তো আছি কোনো রকম। কোনো রকম মানে কি? আজ তো একদম ভালো থাকার কথা মামা। বাদ দে, তোর কাছে সিগারেট আছে? হ্যাঁ আছে, কিন্তু কেন? দে তো একটা। মানে কি? তুই সিগারেট নিয়ে কি করবি? চিন্তা করিস না, কলেজে থাকতে তুই সিগারেট খেলে আমি নিয়ে ফেলে দিতাম, কিন্তু এখন তোর টাকা নষ্ট করবো না, আমি খাবো। চিন্তা করিস না, দে একটা। তুই সিগারেট খাবি মানে কি? খাবো মানে খাবো, দিবি কিনা বল। কি হয়েছে হঠাৎ তোর? তুই তো কখনো সিগারেট খাস নাই, তাহলে আজকের এই দিনে তুই কিভাবে সিগারেট খাবি? মুখ দিয়ে খাবো, সিগারেট দে। তারপর রাশেদ সিগারেটের প্যাকেট আমাকে দিল। আমি একটা সিগারেট ধরালাম। প্রথমে মুখে দিতে প্রচুর কাশি আসলো, গলা পড়লো। তারপর আরো কয়েকবার সিগারেট টান দিতে গলা পড়লো। এভাবে একটা সিগারেট নষ্ট হয়ে গেল। কিছুক্ষণ পর আরেকটা ধরালাম, সেটা মুখে নিয়ে টান দিলাম, কিন্তু আগের মতো কাশি আসলো না। আবার টান দিলাম, মনে হলো পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। এভাবে আরো একটা সিগারেট খেলাম, মোট 3টা সিগারেট খেলাম। মনে হচ্ছে ভিতর অনেক বছর পর এমন একটা ঠান্ডা অনুভূতি আসলো। মনে হয় এটাই জীবনের প্রথম, আর হয়তো কখনো এমন ঠান্ডা হয়নি। এতক্ষণ আমার কারসাজিগুলো রাশেদ দেখছিল, কিছু বলছে না। এরপর আরো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম। তুই কি পাগল হয়ে গেছিস? এসবের মানে কি? কিছু না। কিছু না বললে কি হবে? কি হয়েছে বল। মনে হয় কি আমার কিছু হয়েছে? মনে হয় না, শুধু আমি শিওর তোর কিছু হয়েছে, নয়তো আজ প্রথম সিগারেট খাচ্ছিস কেন তুই? রাশেদ আর আমি অনেক কথা বলছিলাম, হঠাৎ আপু আসলো। আমি তাড়াতাড়ি সিগারেটের লাইটে লুকিয়ে ফেললাম। আপু সেটা খেয়াল করেনি। তোরা এখানে কি করছিস? এই তো গল্প করছিলাম। তোর কি এই রাতে গল্প করতে হবে? হ্যাঁ আপু, আমিও সেটাই বলছিলাম। চলো রুমে যাও। আর একটু পরে যাব। আর একটু পর মানে কি? ঘড়িতে তাকিয়ে রেখেছিস কয়টা বাজে? আপু 1:10 হয়েছে। মনে মনে বললাম, শালা বন্ধু নাকি শত্রু রে, কি বিপদ থেকে উদ্ধার করবে তা না। আর আপুর সাথে তালমেল আছে, তোকে বেঁচে থাকলে পরে দেখে নেবো শালা। চল ওকে দিয়ে আয়। হ্যাঁ আপু, আমি দিয়ে আসতেছি। হ্যাঁ দিয়ে আয়। আপু হঠাৎ রেগে রেগে কথা বলতেছে, কাহিনীটা বুঝলাম না। তারপর রাশেদ আমাকে বাসর ঘরের সামনে নিয়ে আসলো। দেখ ভাই, যা হবার হবে সেটা পরে দেখা যাবে, আগে বিড়াল ঠিক মতো মারবি। বিড়াল মারতে যাবো কেন? বিড়াল তো একটা প্রাণী, তাকে মারলে তো পাপ হবে। এটা আমার ছোটবেলার ভাবনা ছিল, যদি এখন বুঝি বিড়াল মারার মানে। ধুর শালা, এই বিড়াল সে বিড়াল নয়। তাহলে কি? ভিতরে ঢুকলে দেখবি। এখন যা। ওকে, দোয়া করিস। হ্যাঁ দোয়া করব, কালকের মধ্যে যাতে ডজনখানেক বাচ্চার বাবা হোস। তোর শালা। যা ভিতরে, বিড়াল কিন্তু বারবার মারার সময় পাবি না। ধাক্কাটা এত জোরে ছিল, আমি সোজা গিয়ে পড়লাম খাটের এক পাশে। তারপর কষ্ট করে উঠলাম, বসে আমাকে পায়ে ধরে সালাম করলো। তার ঘোমটা সরালাম, দেখলাম আমার ফ্রেন্ডরা যেমন কালো বলতো তেমন কালো না। আপনার নাম কি? এটা কেমন কথা? বিয়ে করলেন অথচ নামটা জানেন না? আসলে ভুলে গেছি। ভুলেই যাওয়ার কথা। যাই হোক, আমার নাম মারিয়া আফরিন তুফা। আপনি তুফা বলেই ডাকতে পারেন। ওকে, তুফা বলে ডাকবো। আসলে আমার কিছু কথা আছে। ঠিক আছে, সব কথা শুনবো। আগে চলেন 2 রাকাত নফল নামাজ পড়ে নেই। আচ্ছা ঠিক আছে। আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো শুনে তুফা হয়তো অনেক কান্না করতে পারে, তাই প্রথমবারের মতো তার কথায় রাজি হলাম। তারপর নামাজ শেষ করে আমি খাটে এসে বসলাম। তুফার দিকে আর একবারও তাকাইনি। আমি খাটে বসে তুফা আসার জন্য অপেক্ষা করতে লাগলাম। সে আসলো, এসে আমার সামনে দাঁড়ালো। তারপর আমি আস্তে আস্তে মাথা তুললাম। এ কি, এটা কি তুফা ছিল? একটু আগে দেখলাম এর থেকে ভালো চেহারা, আর এখন এত কালো। পরে বুঝলাম সব ময়দার অবদান। খবরটা আমার এতই পড়া। হ্যাঁ বলেন, কি কথা? আমি বিয়ে করতে চাইনি, সবার জোরাজুরিতে আমি বিয়ে করেছি। বলা যায় বাধ্য করা হয়েছে আমাকে। আপনি কখনো আমার থেকে স্বামীর অধিকার পাবেন না।
আপনি আমাকে বিয়ের আগে কেন এসব বলেননি? বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি। আপনি এভাবে আমার জীবনটা নষ্ট করতে পারেন না। আমি নষ্ট করতে চাইনি, আমাকে ক্ষমা করবেন। আমি অনেক চেয়েছি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে, কিন্তু যখনই আপনার সামনে যেতে চাই তখনই কেউ না কেউ আমার সামনে এসে যায়, তাই আপনার সাথে কথা বলা হয়ে ওঠেনি। তাহলে এখন আমার কি হবে? চিন্তা করবেন না, আমি আপনাকে 3 মাস পর ডিভোর্স দিয়ে দেবো, তারপর আপনার যেতে কিছু চলে যাবেন। আমি বোধহয় একমাত্র মেয়ে যে বাসরাতের স্বামীর কাছ থেকে ডিভোর্সের কথা শুনতে হচ্ছে। ওকে। ঠিক আছে, শুয়ে পড়ুন। হুম। এ কি, আপনি এখানে কেন শুয়েছেন? তাহলে কোথায় শুব? আপনি খাটে ঘুমান। তাহলে আপনি কোথায় ঘুমাবেন, আমার সাথে নাকি? না, আমি সবাই শুয়ে পড়বো, আপনি খাটে যান। আচ্ছা। আরেকটা কথা শুনেন, হুম, বলেন। আমাদের মাঝে যে ভালো সম্পর্ক নেই সেটা যাতে কেউ বুঝতে না পারে। হুম, আপনি যেমন বলবেন। ধন্যবাদ। ধন্যবাদ দিতে হবে না। আপনি আমাকে বউ হিসাবে না মানেন, আমি তো মানি। আমি কিছু বললাম না। পরের দিন সকালে ঘুম ভাঙতে শুনি কে যেন কোরআন শরীফ তিলাওয়াত করছে। আমি শক খেয়ে গেলাম, এটা তো আপুর কণ্ঠ নয়, আর এত কাছ থেকে কেন আওয়াজ আসছে। তারপর মাথা তুলে দেখলাম তোফা কোরআন শরীফ পড়ছে। আমি তো তার তিলাওয়াত শোনার জন্য আবারও ঘুমের ভান ধরে শুয়ে থাকলাম। সোফা থেকে তোফার চেহারাটা খুব ভালোভাবেই দেখা যাচ্ছে। যখন কোরআন তিলাওয়াত শেষ করে আমার দিকে তাকালো, তার চোখের উপর আমার চোখ পড়ে গেল। আপনি কখন উঠলেন? একটু আগে উঠলাম, আর আপনার তিলাওয়াত শুনছিলাম। আচ্ছা, এখন গোসল করে নেন। কেন? আমাদের মাঝে তো কিছু হয়নি, গোসল করতে হবে কেন? এটা সমাজের নিয়ম। যদি আপনি গোসল না করেন তাহলে অনেকে অনেক রকম কথা বলবে। আর আপনি বলছিলেন আমাদের মাঝে যা হয়েছে তা যেন আর কেউ না জানে। সো এখন গোসল করে নেন। আচ্ছা। তারপর গোসল শেষ করে রুমে এসে দেখি তোফা নেই। তোফা নিচে চলে গেছে রান্নার কাছে হেল্প করার জন্য। আমি রুমে বসে আছি, আর এদিকে তোফা রান্নার কাছে হেল্প করার জন্য গেছে। আমি রুমে এসে বসে আছি, আর ওইদিকে তোফা রান্নার কাছে হেল্প করার জন্য রান্না করে গেল। আরে ভাবি, আপনি এখানে কেন? আসলাম আপনাদের রান্নার কাছে হেল্প করতে। কালকেই এসে আজকে কাজ করবেন? হ্যাঁ, আর কয়দিন পরে তো আমাকে দেখতেই হবে। একদম না, কোনো জিনিসে হাত দেবেন না আপনি। আমি করতেছি, করতে দিন। এটা কেমন কথা? আপনি একা কেমনে করবেন? চলেন আমিও আপনাকে হেল্প করি। একদম না, আপনি শুধু দেখবেন। ওকে, কাল কিন্তু আমাকে করতে দিতে হবে। নতুন বউ কিন্তু ভাবি আপনি। এখন আপনাকে কিচ্ছু করতে হবে না, বছর দুয়েক যাক তারপরে করবেন। কি বছর দুয়েক? হ্যাঁ, বছর দুয়েক। তাহলে কি এত সময় আমার স্বামী আমার রান্না করা খাবার পাবে না? ইস, কালকেই এসে স্বামীর প্রতি এত দরদ! কি ব্যাপার ভাবি, ডাল মে কুছ কালা হে? কি বললেন বুঝলাম না। তা ভাইয়া আদর কেমন করলো আপনাকে? আপু আপনিও? তোফা বাহিরে লজ্জায় লাল হয়ে গেছে, আর ভিতরে এক সাগর কষ্ট লুকিয়ে রাখছে, যা তার বাহিরের ফরমালিন যুক্ত হাসির কারণেই বোঝা যাচ্ছে না। হয়েছে হয়েছে, আর লজ্জা পেতে হবে না। আচ্ছা আপু, ওনার কি খাবার পছন্দ? ওর তো কোনো খাবার অপছন্দ নয়, তবে বিরিয়ানি আর নুডলস একটু বেশিই খায়। এগুলি কি রান্না করা হয়েছে? বিরিয়ানি রান্না শেষ, এখন নুডলস রান্না বাকি আছে। আপনি বসেন, লুডুসটা আমি রান্না করছি। বললাম না, কোনো কিছুতেই 2-1 বছর হাত দেওয়া নিষেধ। প্লিজ আপু, শুধু লুডুসটা রান্না করব, আর কিচ্ছু না। প্লিজ প্লিজ প্লিজ। তোহার অনেক জোরাজোরিতে আপু রাজি হলো। তারপর তোফা নুডলস রান্না করলো। সব রান্না শেষে জান ভাবি, এখন রবিউলকে ডেকে আনেন। ওকে আপু। তারপর তোফা আমাকে ডাকার জন্য উপরে চলে আসলো। তখন আমি রুমে বসে আছি। খাবার রেডি, আপনি খেয়ে আসেন। আমি খেয়ে আসবো মানে? আপনি খাবেন না? আগে আপনি খেয়ে আসেন, তারপর আমি খাবো। এটা কেমন কথা? চলেন দুজন একসাথে খেয়ে আসি। আচ্ছা চলেন। আরেকটা কথা, জি বলেন। নিচে কেউ কিছু বুঝতে পারেনি তো? না, কেউ কিছু বুঝতে পারেনি। গুড। আরেকটা কথা, আমরা যখন নিচে কথা বলবো তখন তুমি করে বলবো। আমি কেমনে তুমি করে বলবো? তুমি আপনি বলবেন, আর আমি আপনি বলবো। আপনার ইচ্ছে, তবে মনে রাখবেন যাতে কেউ বুঝতে না পারে। ওকে। তারপর তোবার সাথে নিচে গেলাম। টেবিলে সব খাবার সাজানো আছে, কিন্তু আমার বেশি পছন্দের জিনিসগুলো নেই। মনটা খারাপ হয়ে গেল। ভেবেছিলাম সে প্রিয় দুটো জিনিস থাকবে, কিন্তু নেই। তারপর নাস্তার টেবিলে গিয়ে বসলাম। আমার বিপরীতে আম্মুর পাশে বসলো তোফা। একটু পর আপু আসলো। মা আগে থেকে বসে আমাদের জন্য অপেক্ষা করছিল। কি হলো তোর? নাস্তা কর। আপু তুমিও বসে যাও। না, আমি পরে খাবো, তোরা আগে খেয়ে নে। আমাদের সাথে বসো, সমস্যা নেই। হ্যাঁ আপু, আপনিও বসে যান আমাদের সাথে। আচ্ছা বসতেছি, তোমরা শুরু করো, আমি আর একটা আইটেম নিয়ে আসি। আসলো নুডলস নিয়ে। নুডলস দেখে আমার তো জিহ্বায় জল এসে গেল। আপু নুডলস দাও, আর কিছু খাবো না। কেমনে কি? এটা তো কাউকে দেওয়া যাবে না।
কেন? এটা কি জন্য বানালে তাহলে? শুধু আমার জন্য। দেখো আপু, আগে আমি খাবো, তারপর তুমি। এত কষ্ট করে তোর জন্য রান্না করলাম নাকি? দিবা নাকি বলো? ছোট থেকে আপুর সাথে দুষ্ট মিষ্টি রাগ অভিমান চলে আসছে, আর সবচেয়ে বেশি হলো ফান করা। বস, দিচ্ছি, আবার পেট খারাপ হবে। ঠিক ধরেছ, যদি না দাও পেট খারাপ হবে। এতক্ষণ আমাদের কথাগুলো মা আর তুফা বসে বসে শুনছিল। পোপা তো আমাদের কাহিনী দেখে এক প্রকার হালকা হালকা হাসতেছে। তারপর আপু নুডলস দিল। প্রথম 2 চামচ খেয়ে মনে হলো আজকে নুডলসটা মা বা আপু কেউ করেনি। স্বাদটা একটু ভিন্ন, তবে রান্নাটা ভালো হয়েছে। আপু, আজকে নুডলসটা কে রান্না করেছে? কেন, কি হয়েছে? আজকে স্বাদটা একটু অন্যরকম, তাই বললাম। আমি ছাড়া আবার কে? ওয়াক্ত ওয়াক্ত, তাই তো বলি, এত জঘন্য হয়েছে কেন আজকে নুডলসটা? আপুকে রাগানোর জন্য বললাম। কি বললি তুই? দেখলাম তুফা চেহারা কালো করে ফেলেছে। তোদের এসব নাটক বন্ধ কর আর খাবার শেষ কর। দেখেছো মা, তোমার ছেলে কি বলল? নুডলস নাকি জঘন্য হয়েছে। হয়েছে তাই বললাম। ঠিক আছে, নুডলসটা তোকে খেতে হবে না, আমাকে দিয়ে দে, আমি খাবো। আরে থাক, কষ্ট করে আমার জন্যই তো বানাইছিস, ফেরত দিলে কেমন দেখায়, তার সাথে বরং আজকে কোনো রকম হজম করিনি। এটা আমি রান্না করিনি। এখন তো বলবাই তুমি রান্না করোনি। সত্যি আমি রান্না করিনি। তাহলে কি করেছে? তুফা করেছে। তুফার দিকে তাকিয়ে দেখি তুফা মাথা নিচু করে আছে, চেহারা দেখা যাচ্ছে না। তুফা, তুমি রান্না করছো? তুফা মাথা তো আস্তে করে তাকালো, দেখলাম চেহারা কালো করে আছে, মনে হচ্ছে এখনই কান্না করবে। আপু, আমি তো তুমি রান্না করছো বলে ফান করছি। আমি জানি না, তোর যা ইচ্ছে কর। বলে আপু না খেয়ে চলে গেল। পেছন থেকে অনেক ডাকলাম, তাও চলে গেল। তারপর মাও চলে গেল, মাথা পুরো খারাপ হয়ে গেল। আমি শুধু ফান করার জন্য এই কথাগুলো বলছি, তাতে এমন রিয়াকশন দেখানোর কি আছে? তুফা, আপনি খেয়ে নিন, এখানে কেউ নেই, তাই আবার আপনি করে বললাম। না, আমি আর খাবো না, আপনি খেয়ে নিন। আমি উঠলাম। আমি শুধু বসে আছি আর চিন্তা করলাম, একটু ফান করলাম, তাতেই অবস্থা কেন? যাক, আমি আর কি করব। আমি না খেয়ে চলে আসলাম। রুমে এসে দেখলাম তুফা কান্না করতেছে। কি হয়েছে, আপনি কান্না করছেন কেন? এমনি কিছু হয়নি। দেখেন, আমি শুধু আপুর সাথে ফান করার জন্য এমন কথা বলেছি, আর কিছুই না। আরে না, আসলে এই লুডুসগুলো ভালো হয়নি, হয়তো জঘন্য হয়েছে। কেউ আমার কথা কেন বিশ্বাস করছে না? আমি শুধু ফান করার জন্য এসব বলছি, সত্যি ভালো হয়েছে রান্না। বাদ দেন সেসব, না খেয়ে চলে আসলেন কেন? লুডুস না হয় জঘন্য হয়েছে, টেবিলে তো আরো কিছু ছিল, ওখান থেকে খেতেন। কেউ তো খায়নি, আমি কিভাবে খাবো? আর আপনি তো না খেয়ে চলে আসলেন। তখনই কে যেন ফোন দিল, ফোন হাতে নিয়ে দেখি রাশেদ। হ্যাঁ রাশেদ, বল। কোথায় তুই? বাসায়। আবার কোথায় হব? এখন তো বাসা থেকে বেরিয়ে হবি না শালা। কেন, তোর এমন কেন মনে হলো? যাই হোক, রাতে বিড়াল কেমন মারলি? বিড়াল মারতে যাবো কেন রে ভাই? দেখলাম তুফা চোখ বড় বড় করে তাকাচ্ছে, মনে হচ্ছে কিছু বলবে। কোথায় হারালি? নাকি কিছু চিন্তা করতেছিস? তুই কি কখনো ভালো হবি না? কেন, আমি কি করলাম? কাল থেকে একটাই কথা বলে যাচ্ছিস। আচ্ছা, রাগ করিস না, আমরা সবাই পার্কের সামনে আছি, তুইও চলে আয়। ওকে, আসতেছি। তারপর ফোন কেটে দিলাম। দেখলাম তুফা এখন আমার দিকে তাকিয়ে আছে। আপনার আবার কি হলো, এভাবে তাকিয়েছেন কেন? কে ফোন দিছিল? আপনি জানি কি করবেন। এমনিই বললাম, আর আপনি যদি না বলেন তাহলে আর কিছু জিজ্ঞেস করব না। আমার বন্ধু ফোন দিছিল, রাশেদ ওর নাম। আমার খুব ভালো বন্ধু, সবসময় সে আমার পাশে ছিল। একটু আগে সে ফোন দিয়ে আপনাকে কি বলেছিল? আমাকে যেতে বলো তাদের সাথে, তারা সামনে একটা পার্কে আছে, ওখানে আমার কিছু ফ্রেন্ডরাও আছে। কখন যাবেন? এখন যাব। না খেয়ে যাবেন? আর খাবো না, ওখানে গিয়ে খেয়ে নেবো। ঠিক আছে, মনে করে খেয়ে নেবেন। ওকে, আপনিও খেয়ে নেবেন। হুম। আমি পার্কে যাওয়ার জন্য রুম থেকে বের হলাম, সাথে সাথে আপু আসলো। কোথাও যাবি নাকি? হ্যাঁ, রাশেদ ফোন দিছিল, তাদের সাথে দেখা করতে যাব। না খেয়ে উঠে গেলি কেন? তোমরা কেউ খাওনি, তাই আমিও খেলাম না। আর তুফা খেয়েছে? না, সেও না খেয়ে চলে গেছে। চল আগে খেয়ে নে, তারপর বের হবি। না আপু, আমি রাশেদের সাথে খেয়ে নেব। গেলাম, আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। আর এদিকে আপু খাবার নিয়ে তুফার কাছে গেল। ভাবি, এইগুলো খেয়ে নেন। না আপু, আমি খেয়ে তো আসলাম, আর খাবো না। কই খেলেন? সবাই তো যার যার মতো করে চলে গেলেন, কেউই তো খাননি। যা খেয়েছি তাতে অনেক, আর খাবো না। আর আপু, আপনি তো রবিউলের বড়, মানে আমারও বড়, তাহলে আমাকে তুমি করে বললে খুশি হব। ঠিক আছে বলবো, এখন খেয়ে নাও। না আপু, আপনার ভাই আসলে একসাথে খাবো। তারপর আপু অনেক জোরাজুরি করলো তুফাকে খাওয়াতে, কিন্তু তুফা খায়নি, আমার জন্য অপেক্ষা করতে লাগলো। আমি চলে গেলাম রাশেদ সহ সবার সাথে দেখা করতে। পার্কে ঢুকে দেখি রাশেদ, ইমন, তামিম, নাবিল সবাই বসে আছে। আমি তাদের কাছে গেলাম। তা মামা, কি খবর? হ্যাঁ ভালো, বল কি জন্য ফোন দিলি? কেন,
তোকে কি ফোন দিতে কারণ লাগবে? তা না, কিন্তু তুই তো কখনো মিস কল ছাড়া কোনো ফোন দিস না, কিন্তু আজকে ফোন দিলি তাই বললাম। কি জন্য ফোন দিবে আবার জানিস না? কেমনে জানবো আমি? ঠিক আছে, জানতে হবে না। বস নাকি দাঁড়িয়ে থাকবে? আরে কি বলিস, ওর বসার সময় আছে নাকি? নতুন বউ বাসায়, বুঝিস না? নতুন বউ। তাহলে একটা কাজ কর, আজ থেকে 7 দিন তুই আর তোর বউ কোয়ারেন্টিনে চলে যা। কেন? দেখ ভাই, ফান করার মুডে নেই। বন্ধু আছিস, বন্ধু থাক, আর বেশি ওকালতি করবি না। এখন তো উকালতি করব, তাই না? আচ্ছা, তোরা কি সবাই আমাকে পাগল বানাতে ডেকেছিস? আরে পাগল বানালাম কেন, একটু কথা বলবো তাই ডেকেছি। তুই বারবার হাসিস কেন? কি হয়েছে আজ তোর? ওর আবার কি হবে, এমনিতেই আসতেছে। থাক তোর, আমি গেলাম। আচ্ছা শোন। বল। বাসর কেমন হলো? ঠিক বুঝলাম না, আবার বল তো। আমি বলতেছি। বল, বাসর ঘরে বিড়াল কেমন মারলি? চলে যাবো নাকি থাকতে দিবি? আচ্ছা থাক, আর বলবো না। তা ভাবি কেমন? আমার পোড়া কপাল, আর কি বলবো। কেন, কি হলো? কি আর হবে, একদমই সুন্দর না, অনেক কালো। বলিস কি? হ্যাঁ ভাই, ওকে দেখলাম একদম বন্ধ হয়ে আসে। কি বলছিস তুই? জান্নাতের মতো হবে? কোথায় আকাশ আর কোথায় মাটি। আরে জান্নাতে অর্ধেকও হবে না। তুই না বলেছিলি জান্নাতে থেকে সুন্দর মেয়ে বিয়ে করবি? বলছি আর করেও দেখাতাম, কিন্তু আমার কপালটাই দেখ কেমন খারাপ। আপনাদের বলে রাখি, জান্নাত হলো আমার এক্স, রূপে গুণে মাশাল্লাহ, হিংসে করে কথা বলতো, তাই ব্রেকআপ হয়েছে। শালা অনেক অহংকারী, সামান্য এদিক ওদিক হলেই ঝগড়া করতো। আচ্ছা চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। কোনো কিছু ঠিক হবে না, কপাল একবার আসতে মানে চলে থাকবে। আচ্ছা এসব কথা বাদ দে, শুধু তুই ভাবিকে একটু ভালোবাসার ট্রাই করবি, তাহলে তোদের মধ্যে ভালোবাসা সৃষ্টি হবে। তারপর আর তোর থেকে খারাপ লাগবে না ভাবিকে দেখে। আরে কি ভালোবাসা ট্রাই করব? ওকে দেখলে আমার ঘা জ্বলে, বমি আসে। তাহলে বিয়ে করলি কেন? আমি কি করতে চেয়েছি নাকি? মাই তো সব করছে। কি করলো আন্টি? কি আর করবে, তোফার মার আমার মা নাকি বান্ধবী। তোফা অনেক ভালো মেয়ে নাকি, নামাজ দোয়া ঠিক মতো পড়ে, তাই মা আর আপু মিলে আমার গলায় তোফাকে ঝুলে দিছে। আচ্ছা বাদ দে তো, চল অনেক সময় হয়ে গেছে, দুপুরে খাবার খেয়ে নি। তারপর সবাই একটা হোটেলে ঢুকে খাবার খেয়ে নিলাম। তারপর এদিক ওদিক ঘুরতে ঘুরতে রাত 12টা। চল এবার বাসায় যাই, অনেক রাত তো হলো। ঠিক আছে যাই। রাতের খাবারটাও খেয়ে নিলাম হোটেলে। তারপর বাসায় চলে আসলাম। বাসায় কলিং বেল বাজাতেই তোফা এসে দরজা খুলে দিল। আমি সোজা এসে সোফায় শুয়ে পড়লাম। আমার পেছন পেছনে তোফা এলো। আমি খাবার দিচ্ছি, আপনি ফ্রেশ হয়ে খেয়ে নিন। আমি খেয়ে আসছি। তারপর তোফা আর কিছু বললো না। একটুবার মা আসলো। কিরে, তোকে কতবার ফোন দিয়েছি? আমি ফোন বের করে দেখি 20টা কল। ফোন সাইলেন্ট ছিল তাই বুঝিনি। সারাদিন কোথায় ছিলি? বাইরে আড্ডা দিচ্ছিলাম। সারাদিন আড্ডা দিতে থাকলে কি হবে? ঘরে নতুন বউ আছে, এটা কি তোর মাথায় নাই? সরি, আর এমন হবে না। মনে থাকে যেন। তারপর মা চলে গেল। আমি আবারও সোফায় শুয়ে পড়লাম। মা আসছিল তাই উঠে গেছি। তারপর তোফা। আপনি কি সত্যি খাইছেন? হ্যাঁ খাইছি। তোফা আর কিছু বললো না, যে যার মতো শুয়ে পড়লাম। তারপর দিন সকালে ঘুম থেকে উঠে একই আওয়াজ শুনতে পেলাম। কোরআন তিলাওয়াত করছে তোফা। আমি তার তিলাওয়াত শুনতে লাগলাম। তোফার কোরআন তিলাওয়াত শেষে আমি উঠে গেলাম। আপনি ফ্রেশ হয়ে নিন, আমি চা নিয়ে আসছি। তারপর তোফা চা নিয়ে আসলো। আমি ফ্রেশ হয়ে চা খেয়ে নিলাম। তারপর রুম থেকে বেরোতে দেখি আপু। গুড মর্নিং। ব্যাড মর্নিং। কেন, তোর আমার খারাপ কি হলো? আচ্ছা আপু, তোমরা এই মেয়েটার মধ্যে কি এমন দেখলা তাকে আমার সাথে বেঁধে দিলা? দেখ, তুফা অনেক ভালো মেয়ে, হয়তো একটু শ্যামলা, কিন্তু ওর মতো মেয়ে হাজারে একটা হয়। এমন হাজারের একটা মেয়ে না এনে 10,000-এর যে কোনো একজন আনতে পারলে না? এই, তোর সমস্যা কি রে? কি আর সমস্যা হবে, যত সমস্যা ওই কালো মেয়েটা। তুই তো শুধু চামড়া নিয়ে পড়ে আছিস, কখনো কি তাকে বোঝার ট্রাই করেছিস? আর কখনো করব না। তুই কাল দুপুর আর রাতে খেয়েছিস? হ্যাঁ খেয়েছি। কোথায় খেলি? হোটেলে। আর তুই যে একটা মেয়েকে এখানে একা রেখে গেলি, সে খেয়েছে কিনা জানিস? হ্যাঁ সে হয়তো খেয়েছে। না, সে খায়নি, ইভেন এখনো খায়নি। তুই যখন দুপুরে খেলি না, তখন সেও খায়নি তোর সাথে খাবে বলে। আর যখন রাতেও খেলি না, তখনও সে খায়নি তোর সাথে খেতে পারেনি বলে। তাতে আমার কি? তোর কি মনে হয় সে তোর বউ? তার ভালো লাগা মন্দ লাগা তোরই দেখতে হবে। হ্যাঁ ভালো মন্দ আমার দেখতে হতো যদি এমন কালো মেয়ে না আনতে। কি কম ছিল আমার? কেন এমন একটা মেয়েকে তোমরা দেখলে? দুনিয়াতে কি আর কোনো মেয়ে ছিল না? ছিল, তবে তারা তোর জন্য যোগ্য ছিল না। আপু চিৎকার করে বলল, এই মেয়েটাই তোর যোগ্য। তারপর আপু চলে গেল। আমি চিন্তা করলাম, তাহলে তোফা কাল থেকে খায়নি। এখন তো নিজেকে ঘৃণা লাগতেছে। একটা মেয়ে আমার জন্য না খেয়ে আছে, অথচ আমি তাকে একটা বার জিজ্ঞেস করিনি খেয়েছি কিনা। না না, এটা আমি ঠিক করিনি। তারপর আবারও রুমে গেলাম।
দেখলাম তোফা বসে বসে কান্না করতেছে। আমি আর আপু যখন কথা বলছিলাম তখন আমাদের কথাগুলো তোফা শুনছিল, আর আমাদের কথা শুনে তোফা কান্না করতে লাগলো। তোফা নিজে নিজেকে বলছে, কেন এত কালো হলাম আমি? চামড়া দিয়ে কেন মানুষের বিচার করা হয়? কি হলো, আপনি কান্না করছেন কেন? তোফা কিছু বলছে না। আরে কি হলো বলেন? তোফা তবুও কিছু বলছে না, আরো জোরে জোরে কান্না করতে লাগলো। দেখেন, আমাদের বাসায় মেহমান ভর্তি, এই সময় আপনি কান্না করলে তারা যদি শুনে তাহলে কি ভাববে? কি হয়েছে আমাকে বলেন, আর কান্না থামান প্লিজ। তারপর তোফা কান্না থামালো, হয়তো বাসার মেহমানদের কথা চিন্তা করে। তারপর তোফা বলতে শুরু করলো, কেন? আমি কি কালো বলে মানুষ নয়? যদি আমি কালো হয়ে এত অবহেলা পেতে হবে জানতাম তাহলে কখনো বিয়ে করতাম না। যদিও করতাম আপনার মতো মানুষকে করতাম না। হ্যাঁ, আমি কালো, আমি কারো ভালোবাসার যোগ্য না, তাই বলে আমাকে এত অবহেলা করতে হবে? আপনি না বলেছিলেন 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন? হ্যাঁ বলছি। তাহলে 3 মাস পর ডিভোর্স দিয়ে দিবেন। এই কালো চেহারার রং আপনাকে আর দেখতে হবে না। মনে তো হয় না কখনো কাউকে ভালোবাসছেন। আপনি কি বুঝবেন ভালোবাসার মানে? তোফা কথাগুলো কান্না করে করে বলল, আপনি খেয়েছেন? কালো মানুষের ভালো মন্দ খোঁজ রাখার আপনার প্রয়োজন নেই। আপনি খাইছেন, তাতেই হবে। আসলে আমি কথাগুলো ওভাবে বলতে চাইনি। কিভাবে বলতে চেয়েছেন তা আমার জানতে হবে না। ঠিক আছে, আপনি কাল থেকে না খেয়ে আছেন, এখন খেয়ে নিন। না, খাবো না, আপনি খান গিয়ে। বলছি তো খেতে। খাচ্ছি। তারপর তোফা খাবার খেয়ে নিল। প্রতিদিন সকালে তোফার কোরআন তেলাওয়াত শুনে ঘুম ভাঙার একটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু আমি আসছি শুধু নিজেকে নিয়ে, কারণ তোফাকে আনলে আমার মান সম্মান একটু থাকবে না। আমি এর সাথে একসাথে দাঁড়িয়েছি। ইমন, নাবিল এরা আসেনি, আমাদের আগে আসতে হলো। একটু পর ইমন আর তার স্ত্রী আসলো, তারপর নাবিল ও তার স্ত্রী। শালা আমার কপালটাই খারাপ, বউ থাকার পরে সিঙ্গেলদের মতো করে আসতে হলো। তামিমের বিয়েতে পার্টি দিছে, সবাই নিজের মতো করে ফুর্তি করার জন্য। একটা সময় এসে আমরা সব বন্ধু এক জায়গায় আসলাম। আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম, হঠাৎ ইমন আর নাবিলের বউ আসলো। ইমনের বউ সাইমা, নাবিলের বউ জেরিন। কেমন আছেন ভাইয়া? হ্যাঁ ভালো ভাবি, আপনারা কেমন আছেন? ভালো ভাইয়া। তা ভাইয়া ভাবিকে আনেননি? না আনিনি। কেন ভাইয়া? ভাবিকে আনলে তার সাথে পরিচিত হতে পারতাম। আসলে সে আসতে চাইনি তো, তাই তাকে আনিনি। কি বলেন? আমরা তো পার্টি বললে না সে থাকতে পারি না, আর ভাবি আসেনি, এটা কেমন কথা? আসলে সে ওসব পছন্দ করে না, তাই আসেনি। আচ্ছা ভাইয়া, ভাবি কি দেখতে অনেক সুন্দর? যদিও তার আগে থেকে জানি তোফা কালো, তাও জিজ্ঞেস করলো। আরে তেমন কিছু না, আসলে সে শ্যামলা। আচ্ছা ভাইয়া, আপনারা গল্প করেন, আমরা আসি। তারপর জেরিন ভাবি আর সামিয়া ভাবি এক পাশে গিয়ে যা বলতেছিল তা শুনে আমার মাথায় রক্ত উঠে গেল। তারা আমার নামে যা ইচ্ছে মুখ দিয়ে যা আসছে তাই বলেই যাচ্ছে। দেখেছেন ভাবি, আমাদের বলেছিল অনেক সুন্দর মেয়ে বিয়ে করবে, আর বিয়ে করেছে একটা ভূতকে। আমিও সেটা বলছি। আসলে বেচারার কপালটাই খারাপ, চাইলো কি আর হলো কি। আরো অনেক কথা, তাদের কথা শুনে নিজেকে ধরে রাখতে পারছিলাম না। আজ ইচ্ছে মতো মদ খেলাম, যে আমি সিগারেটও খাইনি সে আজ আমি এই তুফা নামে মেয়েটার জন্য সিগারেট খেলাম। আজ আবার মদও খাচ্ছি, ইচ্ছে মতো মদ খেয়ে একদম মাতাল। তারপর রাশেদ আমাকে ধরে নিয়ে আসলো আমার বাসায়। মদ খাওয়ার পর আমার তেমন কিছু একটা মনে নেই, মাতাল হয়ে গেলাম। রাশেদ বাসার বাইরে দিয়ে চলে গেল, নয়তো আমার বোন রাশেদকে কিছু বলতে পারে সেই ভয়ে। তারপর আমি বাসার কলিং বেল বাজালাম, অনেক রাত হয়ে গেছে তাই সবাই ঘুমিয়ে গেছে। দ্বিতীয়বার যখন কলিং বেল বাজালাম তখন তুফা এসে দরজা খুলে দিল। এ কি, আপনি এভাবে ডুলতেছেন কেন? মদ খেয়েছি। কি, আপনি তো সিগারেট খান না, তাহলে মদ খেলেন কেন? আপনার জন্য। আর কিছু না বলে রুমে এসে খাটে শুয়ে পড়লাম। তারপর তুফা আসলো। আমি মদ খেয়েছি, তবে পুরোপুরি মাতাল হয়নি, একটু একটু বুঝতে পারতেছি, অনুভব করতে পারতেছি সবকিছু। তারপর তুফা এসে আমার পাশে শুয়ে পড়লো। আধ মাতাল অবস্থায় আমি তুফাকে জড়িয়ে ধরলাম। তারপর হয়ে গেল ইতিহাস। সকালে ঘুম থেকে উঠে দেখলাম তুফা আয়নার সামনে দাঁড়িয়ে মাথার চুল আঁচড়াচ্ছে। আমি ঘড়িতে তাকিয়ে দিকে 9টা বেজে গেছে। কি হলো, আজ এত বেলা হয়ে গেল, তাও কেউ ডাকলো না? তখন আস্তে আস্তে রাতের ঘটনা মনে পড়ে গেল। মদ খেয়ে বাসায় আসা, তুফার সাথে ঘটে যাওয়া ঘটনা সব মনে পড়ে গেল। আমি তো চিন্তায় ভরে গেলাম, আমি কি করলাম? তুফাকে তার অনুমতি ছাড়া স্পর্শ করা ঠিক হয়নি, ক্ষমা চাইতে হবে তার থেকে। তুফা আমার ঘুম ভাঙা দেখে মুচকে হাসতেছে। গুড মর্নিং। মর্নিং। আপনি গোসল করে নিন, আমি খাবার দিচ্ছি। তুফার সাথে কথা বলতে আমার নিজেরই লজ্জা লাগতেছে। আর 7-5 না ভেবে আমি গোসল করতে চলে গেলাম। গোসল শেষ করে এসে দেখি তুফা বসে আছে। আমি খাবার রেডি করছি, আপনি খেয়ে নিন। আপনার সাথে কিছু কথা ছিল। খাবার শেষ করে না হয় শুভ। ওকে। তারপর তুফার আমি খাবার খেতে নিচে আসলাম। মা আর আপু খেয়েছে? না, সবাই একসাথেই খাবে। ওকে, তাদেরকে ডাকেন। আচ্ছা, আপনি বসেন, আমি ডাকতেছি। তারপর তুফা চলে গেল মা আর আপুকে ডাকতে। আপু আমার দিকে রাগিভাবে তাকাচ্ছে।
আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, কেন আপু এভাবে তাকাচ্ছে? আপু কিছু বলবা? বলারও তো অনেক কিছুই আছে। বলো তাহলে। আগে খেয়ে নে, তারপর বলবো। ওকে। যদিও মুখে ওকে বললাম, মনে মনে প্রচুর ভয় কাজ করছে। আপু আমার সাথে বেশি রাগারাগি করে না, কিন্তু হঠাৎ এভাবে রেগে যাওয়ার মানে কি আমি তো কিছুই বুঝতেছি না। তারপর সবাই মিলে খেয়ে নিলাম। আমি যখন উঠতে যাব, কোথায় যাচ্ছিস? রুমে যাব। তুমি জানো কি বলবে বলছো? রুমে যা, আমি আসতেছি। ওকে। তারপর আমি রুমে আসলাম, এসে আপুর জন্য ওয়েট করতে লাগলাম, তবে প্রচুর ভয় নিয়ে আছি। কিছুক্ষণ পর আপু আর তুফাইয়ের সাথে আসলো। তুফা, বস এখানে। সোফা দেখিয়ে এখন তো তুফা ভয় পেয়ে গেল। আপু সিরিয়াস কিছু? অনেক সিরিয়াস। কি? কাল রাতে তুই মদ কেন খেয়েছিলি? তুমি কি করে জানলে? কি করে জেনেছি মানে? কেন খেয়েছিলি সেটা বল। আসলে কালকে পার্টিতে, তারপর সবকিছু বললাম। আমার কথা শুনে আপু আর রাগ করে থাকলো না, কিন্তু তোফাকে দেখে মনে হচ্ছে এক্ষুনি কান্না করবে। তুই কখনো সিগারেটও খাসনি, বাসর রাতে প্রথম সিগারেট খেলি, আর কালকে তারও উপরে মদ খেলি। কি পাবি বল এইসব খেয়ে? আর কখনো এইসব খাবি না। আমি গেলাম। এই বলে আপু চলে গেল, কিন্তু তোফা মনমরা হয়ে বসে আছে। আসলে কালকে রাতের জন্য আমাকে ক্ষমা করবেন। আসলে একটু বেশি মদ খেয়েছিলাম তো, তাই কি করতে কি করেছি বুঝে উঠতে পারিনি। প্লিজ আমাকে ক্ষমা করবেন। আরে এসব কি বলছেন? আপনি তো ভুল কিছু করেননি। ভুল তো করছি, আপনার অনুমতি স্যার আপনাকে স্পর্শ করছি। এখানে অনুমতি নিতে হবে কেন? আপনি তো আমার স্বামী, তাহলে অনুমতির কি আছে? তা অনুমতি স্যার, আসলে এমনটা করা উচিত হয়নি, সরি। আচ্ছা এসব বাদ দিন, চা খাবেন? খেতে পারি যদি আপনি ক্ষমা করেন। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম, বসেন, চা নিয়ে আসছি। তারপর তোফা চা নিয়ে আসলো। আজকে ঘোরাঘুরি করে রাতে বাসে আসলাম, এসে আপুর সাথে দেখা। তোর সমস্যা কি? আমি আবার কি করলাম? সারাদিন কোথায় ছিলি? ফ্রেন্ডদের সাথে ছিলাম। আচ্ছা, তুই কি কখনো ভালো হবি না? আচ্ছা ঠিক আছে, কাল থেকে অফিস যাব, সবকিছু আগের মতো করব। বিয়ের জন্য অফিস থেকে ছুটি নিয়েছিলাম, আজ ছুটি শেষ, তাই এটা বললাম। দুপুরে খেয়েছিস? হ্যাঁ, হোটেলে খেয়েছি। আর তুফা? আমি কি জানি খেয়েছি কিনা। খাইনি, এখন গিয়ে ওকে খাইয়ে দিবি। হ্যাঁ? না, হ্যাঁ বল। চল, আমি খাবার দিচ্ছি, তুই নিজের হাতে খাইয়ে দিবি। এটা কত নম্বর বিপদ? দেখ, যদি না করিস তাহলে তোর মদ খাওয়া, সিগারেট খাওয়া সব মাকে বলে দিব। এটা কিন্তু ঠিক হচ্ছে না। তুই বড় না আমি বড়? আমি ছোট। তাও বলবি না আমি বড়? আচ্ছা ঠিক আছে, তুমি বড়। তাহলে কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমি তোর থেকে বেশি বুঝি। ওকে? ওকে, ব্ল্যাকমেল করতেছো, তাই মেনে নিলাম। তুই রুমে যা, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর আপু খাবার নিয়ে আসলো, এসে আমাকে বলল, নে, যা বলেছি তাই করবি। ওকে তুমি যাও। তারপর আপু চলে গেল। আপনার কি সমস্যা বলেন তো? কই কিছু না তো। সত্যি কিছু না? হ্যাঁ কি হবে? দুপুরে খাবার খাইছেন? না। এটা কেমন কথা? আমি তো বাইরে খেয়েছি। আমি তো দেখিনি। তাহলে কি এবার আপনাকে দেখিয়ে দেখিয়ে খেতে হবে? দেখিয়ে না দিলেও আমি কি জানি নাকি আপনি খাইছেন কিনা? যদি আমি না খেয়ে থাকি? তো আমিও খাবো না। কেন এমন করছেন? ভালোবাসি তাই। সরি, কি বললেন? কিছু না। আপু তো বলেনি আমাকে খেয়ে নিতে। মানে? আপু বলেছে আপনাকে খাইয়ে দিতে। মানে আপনি কি করে জানলেন? বলছিল আপু। তাহলে আপনারা সবাই মিলে আমাকে বোকা বানাচ্ছেন? বোকা বানাবো কেন? তাহলে কি? কেন, আপনার হাত থেকে খাওয়ার অধিকার তো আমার আছে, তাই আপনার করলাম। দেখেন, আমি সকালে সরি বলছি রাতের জন্য, আর আমি আপনাকে আগে বলেছি কখন আমার কাছ থেকে স্বামীর অধিকার পাবেন না। সেটা পরে দেখা যাবে, আগে খাইয়ে দিন, নয়তো আপুকে ডাকতেছি। মনে মনে স্বামীর অধিকার তো আমি হাতাই করে নিবই, যত কষ্টই হোক আপনাকে আমি ঠিকই আপন করে নিব। ঠিক আছে, খাই দিচ্ছি, আপুকে ডাকতে হবে না। আপুকে ডাকলে সিগারেট খাওয়ার কথা মাকে বলে দেবে, তাই বাধ্য হয়ে খাই দিতে হলো। এখন খাইয়ে দিন। তারপর আমি হাত ধুয়ে তোপাকে খাই দিচ্ছি। প্রথম 2 লোকমা খেয়ে তোফা কান্না করতে লাগলো, শুধু নীরবে চোখের জ্বর ফেলতেছে। আমি তোফাকে জিজ্ঞেস করলাম, এ কি, আপনি কান্না করছেন কেন? কই কাচ্ছি না তো, এমনি চোখে কি যেন পড়েছে। দেখেন, আমাকে মিথ্যা বলবেন না, চোখে কিছুই পড়েনি। বলেন কি হয়েছে আপনার? আসলে অনেক ইচ্ছা ছিল প্রতিদিন একবেলা হলেও স্বামীর হাতে খাবার খাবো, কিন্তু আজ সেটা পূর্ণ হলো। কিন্তু দেখেন তাও কিভাবে পূরণ করতে হলো। তাই বলে কাঁদতে হবে? এটা সুখের কান্না। হয়েছে, আর কান্না করতে হবে না, হা করেন। তারপর তার মুখের সামনে খাবার ধরলাম। তোফা চুপচাপ খেয়ে নিল। তারপর রাতে বসে অফিসের ফাইলগুলো দেখছিলাম। তারপর সোফায় গিয়ে শুয়ে পড়লাম। আমার সোফায় ঘুমানো দেখে তোফা বলল, আপনার আবার কি হলো? কই কিছু না তো। তাহলে সোফায় ঘুমাচ্ছেন কেন আজকেও? না, এখানে আমি ঠিক আছি, আপনি গিয়ে শুয়ে পড়ুন।
না, আপনি বেডে আসেন। আর আপনি কোথায় ঘুমবেন তাহলে? কেন? আমিও বেডে ঘুমাবো। না, হয় না। কেন হয় না? আপনি তো আমার স্বামী, তাহলে কেন হবে না? আমি কতবার বলবো আপনাকে বউ হিসেবে আমি মানি না? দেখেন, এত কিছু বুঝি না। আপনি বেডে ঘুমাবেন, প্রয়োজনে আমি সোফায় ঘুমাবো। এবার কিন্তু বেশি হচ্ছে। আমি আপনাকে বউ হিসেবে না মানতে পারি, কিন্তু মানবিকতা বলতে আমার কিছু আছে, তাই আপনাকে সোফায় ঘুমাতে দিতে পারি না। যান, আপনি কি বেডে ঘুমান, আমি এখানে ঘুমাচ্ছি। যদি আপনি বেডে না ঘুমান তাহলে আজ আমিও বেডে ঘুমাবো না। যা ইচ্ছে করেন, তা আমাকে বিরক্ত করবেন না। তারপর আমি উল্টার দিকে ঘুরে সোফায় শুয়ে পড়লাম। মাঝরাতে কারো কান্নার বাজে ঘুম ভেঙে গেল। আমি উঠে দেখি তোফা আমার পায়ের পাশে বসে কান্না করছে। এটা দেখে আমার মন খারাপ হয়ে গেল। এই মেয়েটাকে এত অবহেলা করি, তাও কি চাই মেয়েটা আমার কাছে? কেন মন করে? এ কি আপনি ঘুমাননি? তোফা কান্না করছে। কি হলো, আপনি ঘুমাচ্ছেন না কেন? আপনার কি সমস্যা? আমার সমস্যা আপনি। আমি মানে? কেন আপনি আমাকে এত কষ্ট দিচ্ছেন? জানেন বিয়ের আগে কত স্বপ্ন দেখেছি, বিয়ের পরে স্বামীকে নিয়ে কত গল্প করব, কত মান অভিমান হবে, কিন্তু দেখেন আপনি আমার কোনো স্বপ্নই পূরণ করতে দেননি। কেন এত অবহেলা করছেন আমায়? আমি হয়তো কালো, তাই বলে এত অবহেলা? এসব বাদ দেন, আর কোনো কান্না দেখতে চাই না। সোজা গিয়ে ঘুমিয়ে পড়েন। বলছি না, আপনি যতক্ষণ বেডে যাবেন না আমিও ঘুমাবো না। আচ্ছা ঠিক আছে, যাব। তবে আমার একটা শর্ত আছে। রাজি। শর্তগুলো কি শুনবেন তো নাকি? ওকে, বলেন। আমার শর্ত হলো, আমাদের মাঝখানে ফাঁকা থাকতে হবে, মানে কোলবালিশ থাকতে হবে। বালিশের এপাশ ওপাশ আসতে পারবেন না, আমিও যাব না। ভুলে আমাকে স্পর্শ করা যাবে না। বলেন, এসব মানতে পারবেন তো? 100% মানবো। ঠিক আছে, চলেন। তারপর আমি বেডে গিয়ে মাঝখানে কোলবালিশ দিয়ে অপর দিকে ঘুরে শুয়ে পড়লাম। একদম মানবো না। আপনি আমার স্বামী, স্বামীর অধিকার যেভাবেই হোক আমি তো আদায় করবই। যতই অবহেলা করেন না কেন, আপনাকে ঠিকই আপন করে নিব। তারপর আমি ঘুমিয়ে গেলাম। 4টা বাজে ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখি আমি তোফাকে জড়িয়ে ধরে আছি। মাঝখানে বালিশ নেই, তাকে দেখে বালিশ নিচে পড়ে আছে। আমি তাড়াতাড়ি তোফাকে ছেড়ে দিতে চাইলাম, কিন্তু আমি ছাড়তে পারছি না। তোফা আমাকে জড়িয়ে ধরে আছে। আমি ছাড়াতে চাইলে তোফা আরো বেশি করে জড়িয়ে ধরে, আর আমি বেশ নিজেকে ছাড়ানোর ট্রাই করছি। তোফার ঘুম ভেঙে যাবে, তখন আবার আমাকে খারাপ ভাববে। পড়ে গেলাম এক বেকায়দায়। যাক, আর কিছুক্ষণ পর এমনিতেই ধরা খেয়ে যাবো। তার চেয়ে বরং এখন ছাড়িয়ে নিয়ে বলি। জোর করে নিজেকে তোফার থেকে ছাড়িয়ে নিলাম। তখনই তোফার ঘুম ভেঙে গেল। এই, আপনি আমাকে জড়িয়ে ধরছেন কেন? কই না তো, কি বলছে? আমি তো নিজেই দেখলাম। না, আপনি ভুল দেখছেন। আমি কেন জড়িয়ে ধরবো? জড়িয়ে তো ধরছেন আপনি, আমি ধরিনি। একদম মিথ্যা বলবেন না, আপনি ধরছেন। আমি সত্যি আপনাকে ইচ্ছে করে জড়িয়ে ধরিনি। ঘুমের মধ্যে কেমনে কি হলো আমি নিজেও জানি না। আচ্ছা ঠিক আছে, এখন ঘুমান। হুম। বালিশ তো আমি নিচে ফেলেছি আপনাকে জড়িয়ে ধরবো বলে, আর আপনি আমাকে জড়িয়ে ধরেননি, আমি আপনাকে জোর করে জড়িয়ে ধরছি। আরো অনেক কিছু ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। আর অপরদিকে আমি ঘুমিয়ে সকাল সকাল তোফা ডাকতে লাগলো। এই যে শুনছেন, আর কত ঘুমাবেন? ওঠেন। আর একটু পর। আরে ওঠেন, কয়টা বাজে দেখছেন? আপনি না আজ অফিসে যাবেন? হ্যাঁ যাব। কয়টা বাজে? 9টা বাজে এখন। অফিস কখন যাবেন? কি 9টা বাজে? আমাকে আরো আগে ডাকেননি কেন? বলে লাফ দিয়ে উঠে গেলাম। ঘুরে তাকে দেখি 5টা বাজে। এটা কি হলো? কোনটা? কয়টা বাজে? 5টা। তাহলে আপনি কয়টা বাজে বললেন? 5টা বলছি। তাহলে আমি কি ভুল শুনলাম? আপনি ঠিকই শুনছেন। যান, ফ্রেশ হয়ে নামাজ পড়ে আসুন। ওকে। তারপর মসজিদে গিয়ে নামাজ পড়ে এসে দেখি তোফা কোরআন পড়তেছে। আমি গিয়ে সোফায় বসলাম। আমি আসছি দেখি তোফা বলল, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। না, আপনি আগে কোরআন পড়েন। ঠিক আছে, আপনি বসেন তাহলে। তোফা কোরআন পড়তে লাগলো, আর আমি তার দিকে তাকিয়ে আছি। আগে অনেকবার তাকিয়েছি, কিন্তু কখনো আজকের মতো লাগেনি তোফাকে। তোফা শ্যামলা, কিন্তু মুখটা অনেক মায়াবী। ঠোঁটের নিচে কালো তিল, যা আরো মায়াবী করে তুলছে। এসব আগে কখনো আমার চোখে পড়েনি। আজ সত্যি তোফাকে অনেক মায়াবী লাগছে। তোফার দিকে তাকিয়ে আর অনেক কিছুই ভাবছিলাম। হঠাৎ তোফা বলে উঠলো, আপনি বসেন, আমি খাবার দিচ্ছি। কি এত তাড়াতাড়ি ভাত খাবো? তাড়াতাড়ি কই, 9টা তো বাজে। আমি ঘড়িতে তাকিয়ে দেখি সত্যি তো 9টা বাজে। এত সময় হয়ে গেল অথচ আমি বুঝতে পারিনি। আসলে তোফার চেহারার দিকে তাকিয়ে হারিয়ে গেছিলাম নিজেকে। সময় কখন হয়ে গেল তা বুঝতে পারিনি। ঠিক আছে, আপনি খাবার রেডি করেন, আমি আসছি। এইভাবে আর কারো দিকে তাকাবেন না কিন্তু। কিভাবে? এই যে আমার দিকে যেভাবে তাকিয়েছিলেন। আসলে না, মানে আমি বুঝতে পারিনি। শুধু আমার দিকে তাকাবেন, আর কারো দিকে না। তারপর তোফা মুচকি এসে চলে গেল। আমি চিন্তা করলাম একটু আগে কি হলো। হ্যাঁ, এটা আমি কি করলাম? তোফা যখন বলল শুধু তার দিকে তাকাতে, তখন আমি হ্যাঁ কেন বললাম? উফ, এই মেয়েটা আমার মাথা পুরো খেয়ে নিচ্ছে। কখন যে কি বলতে হবে বুঝতে পারছি না।
তার কিছু সময় পর তুফা খাবার খেতে ডাকতে আসলো। চলেন, খাবার রেডি করছি, সবাই আপনার জন্য অপেক্ষা করতেছে। চলেন। একটা রিকোয়েস্ট ছিল। হ্যাঁ বলেন। আগে বলেন, রাখবেন? আগে শুনতে হবে তো। আরে তেমন বেশি কিছু না, একদম সাধারণ। আচ্ছা ঠিক আছে, রাখবো। সত্যি? কি শুরু করলেন সকাল সকাল? আরে রাগ করছেন কেন, বলছি তো। হ্যাঁ বলেন। আমাকে এখন থেকে তুমি করে বলবেন। তুমি করে বললি তো। হ্যাঁ বলেন, তবে সেটা শুধু আপু আর মায়ের সামনে। যখন আপনি আর আমি একা কথা বলি তখন আপনি করে বলেন। এখন থেকে সবসময় তুমি করে বলবেন। এটা আবার কেমন যাওয়া? পারবো না আমি। আপনি আমাকে কথা দিচ্ছেন, আমার কথা রাখবেন। তাই বলে এমন আজব কিছু চাইতে হবে? এটাই। আপু নিচ থেকে ডাক দিয়ে বলছে, কি হলো, তোরা আসিস না কেন? আসছি। চলেন, আপু ডাকতেছে। ঠিক আছে এখন চলেন। না মানে চলো। গুড, চলেন। তারপর নিচে গিয়ে টেবিলে বসলাম। গুড মর্নিং। মর্নিং। আজ কি অফিসে যাবি? হ্যাঁ আপু। ওকে, খেয়ে নেন। তারপর সবাই নানা কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি রুমে আসলাম। এসে অফিসের জন্য কাগজপত্র রেডি করলাম। অফিস কয়টায় ছুটি হবে? 4টায়। দুপুরে মনে করে খেয়ে নেবেন। আপনি খেয়ে নেবেন। আবার আমি খাইনি বলে আগের মতো বসে থাকেন না। এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। আমি আবার কি করলাম? আবার আপনি করে কেন বলছেন? ও সরি, মনে ছিল না। আর যাতে ভুল না হয়। তারপর অফিসের সব কাগজ আর ল্যাপটপ নিয়ে বের হচ্ছি। তুফা পিছন থেকে ডাক দিল, কিছু বলবে? কি? রাগ করবেন না তো? আচ্ছা করবো না, বলো। না থাক, আরেকদিন বলবো। ওকে আসছি বলে আমি অফিসের জন্য বেরিয়ে পড়লাম। আর অপরদিকে তুফা ভাবতে লাগলো, কত ইচ্ছে ছিল প্রতিদিন স্বামীর অফিসের জন্য রেডি হলে টাই বেঁধে দিব। কত ইচ্ছে ছিল স্বামী প্রতিদিন অফিসে যাওয়ার আগে কপালে একটা ভালোবাসার পরও সেকে দিয়ে বলবে ভালোবাসি। কিন্তু এখন তো তার কোনোটাই হচ্ছে না। হয়তো এটাই ভাগ্যে লেখা ছিল। এই বলে তুফা মন খারাপ করে বসে থাকলো। অপরদিকে আমি চলে গেলাম অফিসে। আমি বিয়ে করছি, অফিসের কয়েকজন স্টাফ ছাড়া আর কেউ জানে না। আসলে আমি কাউকে জানাইনি। বউ কালো বলে অফিসের বস আর ইমন, নাবিল, রাশেদ জানে। ইমন, নাবিল, রাশেদ আমরা একই সাথে কাজ করি। এরা আমার ছোটকালের বন্ধু, আবার কলিগও। আমি অফিসে ঢুকতেই রাশেদের সাথে দেখা। কিরে, কেমন আছিস? ভালো। আমরা কথা বলছিলাম, তখনই পিয়ন এসে বলল আমাকে নাকি বস ডাকছে। তাই আমি 7-5 না ভেবে বসের কাছে গেলাম। আমি বসের দরজার সামনে গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম। বসেন। আমি বসে পড়লাম। কেমন আছেন? জি ভালো, আপনি কেমন আছেন? ভালো। তা আপনার বিবাহিত জীবন কেমন যাচ্ছে? হ্যাঁ যাচ্ছে ভালো। আচ্ছা, যে জন্য ডেকেছি তাই বলি। জি বস। আমাদের সাথে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ কাজ করতে চাই। এই বিয়ে আপনি কি বলেন? বস এটা তো আপনার একান্ত সিদ্ধান্ত, এখানে আমি কি বলতে পারি? তবুও আমার মনে হয় আপনার থেকে পরামর্শ নেওয়া উচিত। ঠিক আছে, আমি এই বিষয়ে ভেবে আপনাকে কাল জানাবো। ঠিক আছে, আপনি আজ আসতে পারেন। সরি, বুঝিনি। আজকে অফিসে তেমন কাজ নেই, তাই বলছিলাম আপনি বাসায় যেতে পারেন, আর আপনি চাইলেও থেকে যেতে পারেন। ওকে আসছি বস। তারপর আমি আমার কেবিন এসে দেখি 2টা ফাইল আছে, কিন্তু বস তো আমাকে বলছিল কাজ নেই। তাহলে এসব কেন? যাক, আমার কাছে থাক বা না থাক, ফাইল যখন পেয়েছি কাজটা করে রাখি। তারপর আমি ফাইলগুলো ঠিক করে নিলাম। এই ফাইল 2টা ঠিক করতে প্রায় 2টা বেজে গেল। আবার পিয়ন এসে ডেকে গেল। এবারও বস ডাকছে। আমি বসের রুমে গিয়ে চেয়ারে বসলাম। কনগ্রাচুলেশন। কেন বস? আমি আপনাকে কাজ নেই বলে চলে যেতে বলছিলাম, তার পিছনে একটা কারণ ছিল। কি বস? আসলে আমি চেয়েছিলাম আপনি কাজের প্রতি আগের মতো অনড় আছেন কিনা। আপনাকে পরীক্ষা করার জন্য আগে চলে যেতে বলেছিলাম, কিন্তু আপনি না গিয়ে প্রতিবারের মতোই এবারও আপনার টেবিলে কোনো কাজ আছে কিনা দেখলেন আর কাজ শেষ করলেন। আপনার সব কাজ ঠিক মতো পেয়েছিলাম। আর আজকেও আপনাকে প্রমোশন দেওয়ার কথা 1 মাস আগে হয়েছিল, কিন্তু একটু পরীক্ষা করে দেখলাম। এই নিন, মিষ্টিমুখ করুন, আপনার প্রমোশন লেটার কাল দিয়ে দিব। তারপর আমি বসের হাতে থেকে মিষ্টি খেলাম। আমি বসকে খাইয়ে দিলাম। ধন্যবাদ বস। স্বাগতম। আপনি এখন বাসায় গিয়ে সবাইকে মিষ্টিমুখ করান। বস একটা কথা ছিল। কি? আমার যে প্রমোশন হয়েছে এটা আপনি কাউকে বলবেন না। আমি কালকে অফিসে সবাইকে মিষ্টিমুখ করাতে চাই। ওকে আসছি বস। তারপর বসের রুম থেকে চলে এলাম। এসে রাশেদের কাছে গেলাম। মিস্টার রাশেদ, আপনি ফোনে বেশি কথা বলতেছেন, এভাবে তো অফিস চলবে না। তখন রাশেদ আমার দিকে তাকিয়ে, তুই হঠাৎ এইভাবে কথা বলছিস কেন? পরে জানবি, এখন গেলাম। কোথায় যাবি? বাসায় চলে যাব। শালা, এতদিন ছিলি ছুটিতে, আজকে আসছিস আর আজকেই চলে যাবি? মামার বাড়ির আবদার নাকি? বসের কাছে ছুটির জন্য গিয়ে দেখ, ঝাড়ি দিবে। তাহলে তুই তাকিয়ে দেখ, আমি সত্যি চলে যাচ্ছি। বলে আমি অফিস থেকে বেরিয়ে আসলাম। রাশেদ তাকিয়ে আছে। আমি অফিস থেকে বের হয়ে সোজা মিষ্টি কিনতে গেলাম। তারপর মিষ্টি নিয়ে সোজা বাসায়। কলিং বেল দিতে আপু দরজা খুলে দিল। তুই এত তাড়াতাড়ি চলে এলি যে?
ভালো লাগতেছে না, তাই চলে এলাম। তুই ঠিক আছিস তো? ঠিক আছে। তোর হাতে মিষ্টি কেন? ওয়েট বলে আমি মিষ্টিগুলো টেবিলে গিয়ে রাখলাম। একটা মিষ্টি হাতে নিয়ে আপুর মুখের সামনে গিয়ে বললাম, হা কর। কিছুই তো বুঝতেছি না। আগে হা কর, তারপর বলছি। তারপর আপুকে মিষ্টি খাই দিয়ে আমার প্রমোশনের কথা বললাম। কংগ্রেচুলেশন। থ্যাঙ্কস। নিচে আমাদের কথা শুনে মা আর তুফাও চলে আসলো। কি হয়েছে, এত মিষ্টি মুখ করছিস কেন? তোমার ছেলে প্রথম প্রমোশন হয়েছে, মিষ্টিমুখ তো করবেই। তাই নাকি? এই নাও মিষ্টি খাও বলে মাকে খাইয়ে দিলাম। আপু আমার দিকে তাকিয়ে হাসতেছে। কি হলো, তুমি হাসতেছো কেন? মা, চুলায় চা দাও তো। এই সময় চা দেবো কেন? আচ্ছা দিতে হবে না, তুমি গিয়ে রেস্ট নাও। যাও, তোমার রুমে যাও। এটা কি হলো আপু? কি হলো? কিছুই না, সবাইকে মিষ্টি মুখ করা। সবাইকে তো করা, আর বলতে পারিনি। তুফাকে করিয়েছিস তো? পারবো না, ওকে খেয়ে নিতে বল। না, আমি কেন খাবো? যার প্রমোশন হয়েছে সেই তো খাইয়ে দিবে, তাই না আপু? হ্যাঁ, তুই খাইয়ে দে। ঠিক আছে, খাই দিচ্ছি। আমি মিষ্টি নিয়ে তুফার কাছে গিয়ে তার মুখের সামনে মিষ্টি ধরে বললাম, জোর করে ভালোবাসা হয় না। আস্তে করে বললাম যাতে আপু না শুনে। তারপর খাই দিলাম। আমি আর কারো দিকে না তাকিয়ে রুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খাবার খেতে চলে এলাম। আপু খিদে পেয়েছে, খাবার দাও। নিচে সবাই বসা ছিল। তুফা বলে উঠলো, আমি দিচ্ছি। তারপর তুফা খাবার দিল। আমি কোনো শব্দ না করে খেয়ে নিলাম। তারপর রুমে গিয়ে শুয়ে পড়লাম। আমার পিছে পিছে তুফা এলো। কি হয়েছে, আপনার শরীর ঠিক আছে তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কোনো কিছু হয়নি। তাহলে এই অসময়ে শুয়ে পড়লেন যে? তেমন কিছু না, এমনি এই সময় বাইরে যাওয়া ঠিক হবে না, তাই শুয়ে পড়লাম। চা খাবেন? না, এখন না, পরে খাবো। তুমি খাবার খাইছো তো? আমার প্রতিটা বিষয় তুফা খেয়াল করছে, তাই সে খেয়েছে কিনা সেটা জিজ্ঞেস করা উচিত। হ্যাঁ, আমি খেয়েছি। হঠাৎ আপনি আমার খবর নিচ্ছেন যে? কই, তেমন কিছু না, এমনি বললাম। ঠিক আছে, আপনি ঘুমান। কিছু লাগলে আমাকে ডাক দিবেন, আমি এনে দিব চা লাগে। ঠিক আছে। তারপর তুফা আপুর সাথে নিচে গল্প করতে গেল। আমি শুয়ে রইলাম। কিছু সময়ের মাঝে আমার ঘুমও চলে আসলো। আমি ঘুমিয়ে গেলাম। হঠাৎ কে যেন ডাকতে লাগলো। আমি চোখ খুলে দিকে রাশেদ। কখন আসলি? এইমাত্র আসলাম। আর কে আসছে? আমি আসছি শুধু, আর কি আসবে? নাস্তা করছিস? আজকে নাস্তা তো তুই করাবি। এটা আবার নতুন কি? আজকের নাস্তা কিন্তু অন্যরকম হতে হবে। যেমন? আচ্ছা ধর, আমার প্রমোশন হয়েছে, এখন আমি সবাইকে খাওয়াবো, বল তখন তুই কি খাবি? শালা, আমার প্রমোশনের কথা তুই জেনে গেছিস তাহলে? দাঁড়া, নাস্তা করাচ্ছি তোকে। পানি সাথে লবণ, আর কিছু না। চিনিও খাবো না তোর প্রমোশন হলে। শালা, কিপটামি করবি না। আমি কি কিপটামো করলাম? যদি তোর প্রমোশন হয় তাহলে শুধু এগুলোই খাবো। আর তোর প্রমোশনে কি খাওয়াবি? আমি তোর থেকে যা খাবো তুইও তা খাবি। ধুর শালা, তোর প্রমোশন হয়েছে এটা আমি জানি, এখন ট্রিট দে। আমি তো কাউকে বলিনি, তুই কেমনে জানলি? তুই তো বলবি না, আপু বলছে। যা, নিচে ফ্রিজে মিষ্টি আছে, খেয়ে নে। ওই শালা, মিষ্টি খেতে আসিনি, ট্রিটই দিবি। আগে মিষ্টি খেয়ে নে, তারপর ট্রিট দেবো। সত্যি তো? একদম মিথ্যা। ওকে। আমি মিথ্যা বলি না, রিয়েল লাইফেও না। তাই রাশেদ যখন বলল সত্যি, তখন ছাড়ি দিলাম। রাশেদ জানে ট্রিট ঠিকই পাবে। রাশেদ নিচে গিয়ে আপুকে মিষ্টির কথা বলতে যাবে, তার আগে আপু মিষ্টি দিয়ে বলল, এখানে একটু বসলে মিষ্টি আরো 2টা বেশি পেতে, এখন 2টা কম দিলাম। দেখেন আপু, এগুলো খাইতে পারবো না, আর দেওয়ার কি দরকার? তাহলে কি আরো দিব? আপু, আপনি এখনো আগের মতোই আছেন। আসলে আপু সবার সাথে হেসে হেসে কথা বলে, বিশেষ করে রাশেদের সাথে একটু বেশি ফ্রি, তাই তাকে নিয়ে নানাভাবে ফাজলামো করে। তাহলে কি এখন বদলাতে হবে? না না, এমনি ভালো আছে। তারপর আপু রাশেদ আর তুফা মিলে গল্প করতে লাগলো। আমি ফ্রেশ হয়ে নিচে এলাম। এখন বিকাল 4টা বাজে, তাই একটু বাজার থেকে ঘুরে আসবো। রাশেদ চল। কোথায় যাবি? একটু ঘুরে আসবো। তুফাকে নিয়ে কখন যাবি? পরে দেখবো ওকে নিয়ে আবার কোথায় যাব। ওকে। তারপর আমি আর রাশেদ চলে গেলাম বাজারে। বাজার থেকে একটু দূরে মাঠ আছে, ওখানে গেলাম। সাথে সবাইকে আসতে জানিয়ে দিলাম। প্রায় 30 মিনিট পর সবাই আসলো। তারপর সবাই মিলে আড্ডা দিতে লাগলাম। রাশেদ আমার প্রমোশনের কথা সবাইকে বলে দিছে। এখন তো আমাকে ট্রিট দিতেই হবে। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে রেস্টুরেন্টে গিয়ে সবাইকে ট্রিট দিলাম। তারপর সবাই যার যার মতো চলে গেল। আমি বাসায় এসে কলিং বেল দিলাম। তুফা এসে দরজা খুলে দিল। তারপর আমি ভেতরে ঢুকে রুম থেকে ল্যাপটপ নিয়ে নিচে চলে এলাম। বসের বলা চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সম্বন্ধে কিছু জানতে হবে, তাই। আপনি কি চা খাবেন? খেতে পারি। ওকে, আপনি বসেন, আমি চা নিয়ে আসছি। ওকে। তারপর তুফা চা আনতে গেল। আমি চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের ব্যাপারে জানার জন্য একজনকে ফোন দিলাম। সে যা বললো তা শুনে আমি তো অবাক। তাদের নাকি প্রকৃত অর্থে আসল কোনো প্রোডাক্টই থাকে না,
বিভিন্ন বড় বড় ব্যবসায়ীদের হাতে বিজনেস করার নামে তাদেরকে 2 নম্বর জিনিস দিয়ে তাদের টাকা হাতে নেয়। আমার কথা শেষ হতেই তুফা চা নিয়ে এলো। এই নিন আপনার চা। থ্যাঙ্কস। ওয়েলকাম। তারপর কিছু হাতে কাজ ছিল, সেগুলো শেষ করলাম। রাত প্রায় 10টা বাজে, তাই খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরের দিন অফিসে গিয়ে বসকে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের কথা বললাম। তারপর বস তাদের সাথে কথা বলতে নিষেধ করে দিচ্ছে। তারপর অফিসে সবাইকে আমার প্রমোশন হয় মিষ্টিমুখ করালাম। এভাবে চলছিল প্রায় 20 দিন। প্রতিদিন ভোরে তুফার কোরআন তিলাওয়াত শুনে ঘুম ভাঙ্গা, তারপর নাস্তা করে অফিস যাওয়া, সময় পেলে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, রাতে দেরি করে বাড়ি ফেরা, আপর মায়ের বকা খাওয়া, তুফাকে সবসময় এড়িয়ে চলা, এভাবেই চলছিল আমার লাইফ। হঠাৎ একদিন সকালে আপু এসে বলল, আমরা মামার বাড়িতে যেতে চাইছি, তুই কি বলিস? হ্যাঁ যাও, অনেকদিন তো যাওয়া হয় না। তাহলে আমরা কালই যাব। হ্যাঁ যাও। তুই কি যাবি নাকি? আপু তুমি জানো এই সময় অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাজ চলতেছে, আমি অফিস থেকে কিভাবে যাব? তার থেকে ভালো তোমরা কি করে আসো। তুফা যাবে? তুফা যাবে কিনা সেটা মাকে জিজ্ঞাসা করো। মাকে বলেছি, মা বলেছে তুই যেতে দিলে নিয়ে যাবে। তাহলে যাবে আর কি। ঠিক আছে, আমি তুফাকে বলতেছি। আপু গিয়ে তুফাকে বলল, কিন্তু তুফা যাবে না। যদি আমি যেতাম তাহলে তুফা যেত, আমাকে একা রেখে তুফা যাবে না। পরের দিন মা আর আপু চলে গেল মামার বাসায়, আর বাসায় আছি আমি আর তুফা। আমি প্রতিদিন রাত করে বাসায় আসি, কিন্তু আজ বাসায় তুফা, তাই একা তাড়াতাড়ি বাসায় আসলাম। কলিং বেল চাপ দিলাম, কিন্তু তুফা দরজা খুলেনি। আবার চাপ দিতে যাব, তখনই তুফা দরজা খুললো। সরি, আমি ওয়াশরুমে ছিলাম। এখানে সরি বলার কি হলো? একটু দেরি হতেই পারে, তাই বলে কথা কথা সরি বলতে হবে? আপনি তো রেগে যাচ্ছেন। পথ কি ছাড়বে নাকি বাইরে দাঁড় করিয়ে রাখবে? তুফা দরজা আটকে দাঁড়িয়েছিল। সরি সরি, আসেন ভেতরে। আবার সরি? আচ্ছা আর বলবো না। মনে থাকে যেন। মনে থাকবে। তারপর আমি টেবিলে গিয়ে বসলাম। ঘড়িতে তাকে দেখে 9টা বাজে। আমার প্রচুর খিদে পেয়েছে, তাই তোফাকে বললাম, আমার আজকে অনেক ক্ষুধা পেয়েছে, দেখি কিছু দাও তো। এখনো তো কিছু রান্না করা হয়নি। এখনো রান্না হয়নি মানে? আসলে আপনি রাত করে বাসায় আসেন তো, তাই এখনো রান্না করিনি। আচ্ছা ঠিক আছে, আজকে রান্না করতে হবে না, বরং তুমি রেডি হয়ে নাও, আজকে বাইরে খাবো। আপনি 10 মিনিট বসেন, আমি খাবার রেডি করছি। আজকে রান্না করা লাগবে না, চলো রেডি হয়ে এসো। ওকে, আপনি 5 মিনিট বসেন। ওকে। তারপর তুফা রেডি হতে চলে গেল। আমি নিচে বসে আছি, তুফা রেডি হয়ে আসলো। তাকে দেখে অনেকটা মায়াবী লাগছে আজ। আমার হয়ে গেছে। ওকে চলো। তারপর দরজা লক করে তুফাকে নিয়ে বেরিয়ে পড়লাম। 10 মিনিট হাঁটলে এখান থেকে হোটেল পাবো। গাড়ি বের করবো নাকি রিক্সা নিয়ে যাবো? 10 মিনিটের রাস্তা, গাড়ি নেওয়ার দরকার নেই, চলুন হেঁটে যাই। তুমি হাঁটতে পারবে না, একটা রিক্সা নেই। না না, রিক্সা লাগবে না, আজকে চাঁদের অনেক আলো, তাই দুইজন পাশাপাশি হাঁটলে ভালো লাগবে। চলেন হাঁটি। দেখো আমি তো রোমান্টিক না, ওকে? তার মানে আপনি রিক্সা নিবেনই? হ্যাঁ নেব। তাহলে আমি যাবো না। আচ্ছা ঠিক আছে, চলো হেঁটে যাচ্ছি। রিক্সা নিলে তুফা সত্যি যাবে না, তার বাড়াবাড়ি করলাম না। তারপর দুজনে হাঁটতে লাগলাম। তুফা আমার পাশাপাশি হাঁটতেছে। দুজনে হেঁটে হোটেলের সামনে গেলাম। রাস্তার অপর দিকে হোটেল, রাস্তা অনেক গাড়ি। আমি তাড়াতাড়ি রাস্তা পার হয়ে গেলাম। পিছনে তাকে দেখি তুফা এখন ওই পাশে দাঁড়িয়ে আছে। আসতে যাচ্ছে কিন্তু গাড়ির কারণে আসতে পারতেছে না। তুফার এই অবস্থা দেখে আমার হাসি পাচ্ছে, আবার রাগও হচ্ছে। কি আর করার, আমি আবার ওই পাশে গেলাম। তারপর তুফার হাত ধরে হোটেলে নিয়ে আসলাম। তুফা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই প্রথম আমি তুফার অনুমতি ছাড়ার হাত ধরলাম। যখনই মনে হলো আমি তার হাত ধরে আছি, তখনই ছেড়ে দিলাম। চলো ওই দিকের কোনায় গিয়ে বসি। আমি এত মানুষের সামনে কিভাবে খাবো? আচ্ছা ঠিক আছে, স্পেশাল টেবিল নিচ্ছি। তারপর স্পেশাল একটা টেবিলে গিয়ে বসলাম। চারপাশে পর্দা দিয়ে ঘেরা। তারপর তোফাকে খাবার কি খাবে দেখতে বললাম। তোফা বলল, আমি যা বলি তাই খাবে। তারপর আমি খাবার অর্ডার দিলাম। কিছুক্ষণ পর খাবার আসলো। তারপর দুজন খেয়ে নিলাম। খাওয়া শেষ করে বিল দিয়ে বাইরে আসলাম। এখন কি রিক্সা নেওয়া যাবে নাকি এখন হাঁটবে? রিক্সা নিবেন, কিন্তু বাসায় যাব না। মানে বাসা না গেলে কোথায় যাবে? আজকে শহরটা ঘুরে দেখব। আপনার মাথা খারাপ? মাথা খারাপ হবে কেন? অনেক ইচ্ছে ছিল স্বামীর সাথে রাতে অনেক ঘুরবো, তাই আজকে ঘুরবো। ঠিক আছে। তারপর আমি রিক্সা ডাক দিলাম। মামা ফ্রি আছো? হ্যাঁ মামা, কোথাও যাবেন? মামা কোথাও যাব না, শহরটা ঘুরে দেখবো, পারবে তো? হ্যাঁ মামা, পারবো। ঠিক আছে। তারপর তোফা আর আমি রিক্সা উঠলাম। তারপর আমরা রিক্সা নিয়ে ঘুরতে লাগলাম। প্রায় 1 ঘন্টা ঘুরলাম। এই শহরের পাশে একটা নির্জন রাস্তা আছে। আমরা রাস্তায় ঢুকতেই কিছু গুন্ডা আমাদের আটকালো। তারা 5 জন আছে। তাদের দেখে মনে হচ্ছে তারা অনেক জিম করে। তাদের পথ আটকাতে দেখে তোফা আমার হাত শক্ত করে ধরে থাকলো। আমি আস্তে করে তোফাকে বললাম, ভয় পেও না, এরা কিছু করতে পারবে না। তাদের মধ্যে একজন গুন্ডা বলল, মামা কোথায় যাওয়া হচ্ছে গার্লফ্রেন্ড নিয়ে, আমাদেরকেও নাও সাথে। হ্যাঁ মামা, আমাদেরও কিছু দাও, তুমি একা খাবে নাকি? দেখ
উল্টাপাল্টা কথা বলবে না। এটা আমার গার্লফ্রেন্ড নয়, এটা আমার বউ। বউ বলে তুই একাই খাবি? আমাদেরও একটু দে। দেখ পথ ছাড়, নয়তো খারাপ হবে কিন্তু। কি খারাপ হবে রে? তোরা পথ না ছাড়লে আমি পুলিশকে ফোন দেবো। কি বললি? পুলিশকে ফোন দিবি? তুই জানিস আমরা কার লোক? তোরা যার লোক কি হোস না কেন, আমার কিছু যায় আসে না। পথ ছাড়, নয়তো খারাপ হবে। কি খারাপ হবে রে? জানিস আমরা কার লোক? শুনলে পুলিশও আসবে না। তুই আসছিস পুলিশের ভয় দেখাতে? তাহলে তোরা কার লোক শুনি? আমরা হলো মাহমুদ ভাইয়ের লোক। চিনিস ভাইকে? হ্যাঁ চিনি তো, এই এলাকার বাবা। আমি তোফাকে বললাম রিক্সায় গিয়ে বসো, আমি এদের সাথে কথা বলে আসছি। কি বলতেছিস রে? বল তোর এখন কি চাস? কি আর চাইবো, তোর বউকে চাই। দেখ বেশি হচ্ছে, টাকা লাগলে নিয়ে যা, তা আমাদের ছেড়ে দে। আরে আমাদের টাকা লাগবে না, তোর বউকে লাগবে। ঠিক আছে, তোদের বসকে বলিস আমি তোদের বিয়ে দিতে বলছি। আরে বিয়ে করতে যাবো কেন? তোরটা দিয়ে দে। কুত্তার বাচ্চা কি বললি? কেন শুনতে পাসনি? আবার বলবো? তোদের বসকে ফোন দিচ্ছি। আমি মাহমুদকে ফোন দিলাম, প্রথমে রিসিভ করেনি, আবার দিলাম, রিসিভ করলো। নতুন নাম্বার তাই রিসিভ করেনি। কে রে, এত রাতে ফোন দিয়ে বিরক্ত করিস? শহরের এই জায়গায় আপনার লোক আমাদের সাথে অন্যায় করতেছে। আমার লোকেদের কি নেই অন্যায়? তোর থেকে শিখতে হবে। তুই এতটা খারাপ হয়ে গেলি? কে রে তুই? আস্তে করে বললাম। আর কে? সরি, কে? আর কে? পাসওয়ার্ড? আর কে 9023DXWC। ভাই আপনি? হ্যাঁ আমি। তোর লোকগুলো কি করব? ভাই ওদের মাফ করে দিন ভাই, আমি বলতেছি ওদের। তাড়াতাড়ি বল। বলে ফোন কেটে দিলাম। কি রে, কি বললো ভাই? তোদের ফোন দেবে। কিছুই বলবে না। তাহলে? আর কিছু বলতে পারলাম না। চারপাশে মাহমুদের গাড়ি এসে আমাকে ঘিরে ধরলো। মাহমুদ তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। ভাই কেমন আছেন? আমি কেমন আছি বাদ দে, আগে বল এরা এমন কেন? ভাই মাফ করে দিন, ওরা বুঝেনি। লোকগুলো পিছন থেকে বলছে, ভাই ওকে কেন আপনি ওকে জড়িয়ে ধরেছেন? বাঁচতে চাস তো পায়ে ধরে মাফ চা। আমি কে বলে যা, এখনই কাউকে বলবিও না। আর এদেরকে মাফ করতাম যদি আমাকে নিয়ে কিছু বলতো। এরা আমার বউকে নিয়ে টানাটানি করেছে, এদের মাপ নেই। ভাই ভাবি কই? তুফা রিক্সায় বসেছিল তাই খেয়াল করিনি। রিক্সায় আছে। ঠিক আছে ভাই, আপনি যান, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। 5টা কাগজ শহরের 5 জায়গায় রেখে আসবি, আর লিখে দিবি শহরে কোনো অন্যায় হবে না। আমার কথার মানে মাহমুদ ঠিকই বুঝলো। ঠিক আছে ভাই, তাই হবে। চললাম। ভাই আমি দিয়ে আসি আপনাকে। লাগবে না, আমি রিক্সায় করে যাব। ওকে ভাই, দোয়া করবেন। তারপর আমি রিক্সার কাছে এসে দেখি তুফা অনেক ঘেমে গেছে, মনে অনেক বেশি ভয় পাইছে। আমি রিক্সায় বসলাম, রিক্সাওয়ালাকে চালাতে বললাম। রিক্সা তার আপন গতিতে চলতে থাকলো। তুফা এখনো ভয় পেয়ে আছে। তুমি ঠিক আছো তো? আমি বুঝলাম তুফা শক খেয়েছে অনেক। কয়েক মিনিটে কি থেকে কি হয়ে গেল। তারপর আমরা বাসার সামনে গিয়ে রিক্সা থামালাম। মামা আজকে তুমি কি দেখলা, কি হয়েছে সব বলে যাও, কাউকে এনে কিছু বলবা না। ঠিক আছে মামা, বলবো না। এই নেন 2000 টাকা। মামা 300 দিলেই হবে। মামা তুমি অনেক কষ্ট করলে, আমাদের অনেক সময় দিলে, রাখো এটা। আর এই ঘটনা কাউকে কিছু বলবা না। ওকে মামা, আসি। তারপর রিক্সাওয়ালা চলে গেল। আমি তোফা দরজা খুলে বাসায় ঢুকলাম। আমি ড্রয়িং রুমে সবাই বসলাম। তোফা বসলো। তোফা এখনো নিশ্চুপ হয়ে আছে, কারণ তোফা বেশি ভয় পাইছে। তোফার ভয় কাটানোর জন্য আমি গ্লাস পানি তোফাকে দিয়ে বললাম, এই নাও পানি খাও। তারপর তোফা তাড়াতাড়ি এক চুমুকে পানি খেয়ে নিল। তুমি এখনো ভয় পাচ্ছ কেন? আমাদের তো কোনো ক্ষতি হয়নি, এখন আর ভয় পাওয়ার কিছু নেই। আই এম সরি। কেন? আজ আমার জন্য এত কিছু হলো। বাদ দাও, তোমার জন্য না, এটা হওয়ারই ছিল হয়তো। আই এম রিয়েলি সরি। ঠিক আছে চলো ঘুমাবে। আর কখনো আপনাকে নিয়ে বের হওয়ার আবদার করব না। তাহলে আজকে তোমাকে কিছু কথা বলি, শোনো। বলেন। জানো আমার অনেক শখ ছিল প্রতিদিন বউকে খাইয়ে দিব, আর সে আমাকে খাওয়াবে। প্রতিদিন অফিসে যাওয়ার সময় বউয়ের কপালে একটা চুমু দিয়ে বলবো ভালোবাসি। আমার ইচ্ছে ছিল বউকে নিয়ে ঘুরতে বের হওয়ার। আমার ইচ্ছে ছিল বউকে নিয়ে হাজার মান অভিমান করে সময় পার করার। আমার ইচ্ছে ছিল বন্ধুদের মতো বউকে নিয়ে পার্টিতে যাওয়ার। ইচ্ছে ছিল দুষ্টুমি করে সময় পার করার। আমার ইচ্ছে ছিল বউয়ের হাত ধরে কোনো সন্ধ্যায় পুরনো কথা শেয়ার করার। কিন্তু আফসোস কখনো পূরণ হবে না হয়তো। আর ভয় পাওয়ার কিছু নেই, চলো ঘুমাবে। আপনিও আসেন। আরেকটা কথা, আজকে কি কি হলো তা যেন আপু বাবা কেউ জানতে না পারে। তারা জানলে অনেক চিন্তা করবে। ওকে বলবো না। এখন গিয়ে শুয়ে পড়ো। আপনি আসবেন না? হ্যাঁ আসবো একটু পর, তুমি যাও। তারপর তোফা চলে গেল। আমি মাহমুদকে ফোন দিলাম। ফোন রিসিভ করার পর, হ্যাঁ ভাই বলেন। তাদের 5 জনকে শেষ করে যা বলছি তা কর। ওকে ভাই। তারপর আমি ফোন কেটে দিলাম। রুমে গিয়ে তোফার পাশে শুয়ে পড়লাম। অবশ্যই মাঝখানে বালিশ তো আছে। মাহমুদ তাদের 5 জনকে ডাকলো যারা রাস্তায় আমাদের সাথে খারাপ আচরণ করেছিল।
সবাই আসলো। মাহমুদ তাদের বলল, আমি বলছিলাম আমাদের হাতে ক্ষমতা আছে, মানে এই নয় যে আমরা কারোর সাথে অন্যায় করব। ভাই ভুল হয়ে গেছে। তোরা 5 জন ছাড়া বাকিরা বাইরে যা। তারপর তারা 5 জন বাদে বাকিরা বের হয়ে গেল। তোরা জানিস কাকে আটক করেছিলি? কাকে ভাই? তাকে কেউ চিনি না, আমরা 4 জন তাকে চিনি। আমরা 4 জন কারা জানিস? কারা ভাই? রাহি, রাশিদ, আমি আর সাকিব। এই 4 জন ছাড়া তাকে আর বাইরের কেউ চিনি না। ভাই কে লোকটা? এটা সেই লোক যে আমাদের টিমের মতো হাজারো টিমের বাপ। এই সেই লোক যে কারোর সামনে গেলে তার প্যান্ট ভিজে যায়। জানিস কে লোকটা? কে? আর কি? সাথে সাথে সবাই চোখ বড় বড় করে ফেললো। ভাই মাফ করে দিন, ভুল হয়ে গেছে। তোদের মাফ করা যাবে না। বসের অর্ডার তোদের মেরে শহরে 5 জায়গায় রেখে আসতে। ভাই মাফ করে দিন। ভাইকে যদি কিছু বলতি তাহলে মাফ করে দিত, কিন্তু তোরা ভাবিকে নিয়ে বলেছিস। তোদের মত কথা শেষ করতে দেরি, শুট করতে দেরি নেই। পরের দিন সবাইকে মেরে শহরের বিভিন্ন জায়গায় রেখে আসছে। আমি সকালে ঘুম থেকে উঠে তুফার কান্নার আওয়াজ শুনতে পেলাম। আমি তার কান্নার আওয়াজে চমকে গেলাম। এই সময় তো তুফার কোরআন তেলাওয়াত করার কথা। আমি একটু তুফার কাছে গেলাম। তুফা আয়নার সামনে বসে আছে। কি হয়েছে তোমার, কান্না করছো কেন? কে আপনি? এটা কেমন প্রশ্ন? তুমি ভালো করে জানো আমি কে, আর এমন প্রশ্ন করলে যে? হঠাৎ করছি, কারণ কালচার আমাদের রাস্তায় বাজে কথা বলছিল, তারা সবাই মারা গেছে। কি? কিভাবে এমন হলো? তুমি কিভাবে জানলে? খবরে দেখলাম। ও, কিন্তু আমি এসব কিছু জানি না। ওকে, আপনি বসেন, আমি চা দিচ্ছি। ওকে। তারপর চা খেয়ে অফিসে চলে গেলাম। এভাবে আরো 1 সপ্তাহ চলে গেল। আজ মা আর আপু মামার বাড়ি থেকে চলে আসছে। আমারও রাতে আসতে অনেক দেরি হলো। যদিও মা আর আপু যতদিন ছিল না ততদিন দেরি করিনি। আজ আপু ফোন দিয়ে বললো বাসায় চলে আসছে, তাই দেরি করে ফেললাম। কলিং বেল দিতে মা এসে দরজা খুলে দিল। আমি কিছু বলার আগে মা বলল, কি করিস এত রাত পর্যন্ত? বাসায় তুফা একা, তাও তুই এত রাতে বাসা আছিস? তুই কি কখনো ভালো হবি না? মা তুমি ভুল বুঝতেছো, আসলে কি ভুল বুঝতেছি আমি? আমাদের আওয়াজ শুনে আপর তুফা চলে এলো। আমি দেরি করিনি এতদিন। হ্যাঁ মা, দেরি করে আসছে না, আজই আসলো দেরি করে। আপনারা যতদিন ছিলেন না ততদিন তাড়াতাড়ি চলে আসছে। ঠিক আছে তাহলে, আমি তো মনে করছি প্রতিদিন দেরি করে আসিস। বাদ দাও, অনেক ঘুম পাইছে, ঘুমাবো। ভাত খাবি না? না, বাইরে নাস্তা করছি, এখন খিদে নেই। তোমরা ঘুমিয়ে পড়ো, গুড নাইট। তারপর আমি রুমে চলে আসলাম। তুফা আসলো। আপনার কি হলো, কিছু খেলেন না যে? খিদে নেই তাই খাইনি। ওকে, ঘুমান। তোমরা খাইছো? না, আপনি এলে সবাই খাবে বলছে। ঠিক আছে, অনেক রাত হয়েছে, তোমরা সবাই খেয়ে নাও। আপনি না খেলে আমি কেমনে খাবো? দেখো, এত আলগা পিড়ি দেখাও না, যাও খেয়ে আসো। হঠাৎ আপনার কি হলো? কিছু না, যাও তো। তারপর তুফা চলে গেল। আমি শুয়ে পড়লাম। রাতের কি হয়েছে মনে নেই। সকালে ঘুম ভাঙতে বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। তাকে দেখি তুফা আমার বুকের উপর। প্রচন্ড রাগ হলো আমার। ঘুম ভাঙিয়ে দিলাম এক চর। আমার চর খেয়ে তুফার ঘুম ভেঙে গেল। কি হয়েছে? তোর সমস্যা কি? তোকে কতবার বলছি কখনো স্বামীর অধিকার পাবি না, তাও কেন তো জোর করিস? সরি, আসলে রাতে। আর একটা কথা বলবি না, যা আমার চোখের সামনে থেকে। তারপর তুফা কাঁদতে কাঁদতে চলে গেল। আমি রেডি হয়ে বাইরে চলে এলাম। যদি আজ অফিস করলাম, তাও আমি আজ অফিস যাবো না, কারণ কাল রাতে বাসায় আসার আগে নাবিলের সাথে ঝগড়া হয়েছে। অনেক বেশি রেগেছিলাম। বন্ধু বলে কিছু করিনি, অন্য কেউ হলে লাশ ফেলে দিতাম। অফিস থেকে ছুটি নেওয়ার পর বাজারে আড্ডা দিচ্ছিলাম, তামিম, রাশেদ, নাবিল আর আমি। ওখানে কথার মাঝখানে বইয়ের কথা আসলো, কে কেমন সুন্দর, কার কেমন কোন ইত্যাদি। তখন নাবিল আমাকে ইঙ্গিত করে তোহাকে নিয়ে খারাপ কথা বলছিল, বন্ধু মহলে যেমন হয় আর কি। আমি তাকে নিষেধ করছিলাম এসব কথা না বলতে, তাও সে শুনেনি। তাদের সাথে রাগ করে দোকান থেকে সিগারেট নিয়ে খেয়ে বাসায় আসলাম। তারপর বাসায় গিয়ে তোফার সাথে রাগারাগি। সকালে উঠে তোফাকে চর মারা, তারপর অফিসে না গিয়ে বাইরে চলে আসা। সকালে কিছু না খাওয়াই খিদে পেয়েছে, তাই হালকা নাস্তা করে নিলাম। খিদে যেমন পাইছে তেমন খাওয়া হয়নি, তাই তো লেগেছিল। তারপর 12টার দিকে বাসায় আসলাম। কলিং বেল চাপ দিতে মা এসে দরজা খুলে দিল। মায়ের মুখ দেখে মনে হচ্ছে অনেক রেগে আছে, কিন্তু একটা কারো পরে ছাড়বে কে জানে। কোথায় গিয়েছিলি সকাল সকাল? বাইরে। নাস্তা করেছিস? হুম। তুফাকে কি বলেছিস? কই কিছু না তো, জানি না। আমি রুমে গেলাম। তারপর আমি রুমে চলে আসলাম। আমার পিছে আপু এলো। কিছু বলবে? বলো। তুফাকে কেন থাপ্পড় মেরেছিস? ইচ্ছে হলো তাই মারলাম। এটা কোনো কথা? আমি চুপ করে আছি। জানিস কাল রাতে তোর জ্বর উঠেছিল। আমার জ্বর? কই না তো। তুই কেমনে জানবি? কাল রাতে তুই শুয়ে পড়ার পর তোর অনেক জ্বর আসছিল,
সারা রাত জেগে থেকে তুফা তোর সেবা করেছে, মাথায় জল পট্টি দিয়ে তোর জ্বর কমিয়েছে। সারা রাত বেচারি একটুও দু চোখের পাতা বন্ধ করেনি, আর তুই তাকে চট দিলি। কি? আমি এসবের কিছু জানি না। কেমনে জানবি? তোর অনেক বেশি জ্বর উঠেছিল, তাই তুই কিছুই বুঝতে পারিসনি। সরি আপু, আসলে আমি সত্যি বুঝতে পারিনি। আমাকে সরি বলে কি হবে? তুফাকে বল। তুফা কোথায়? আমার রুমে, সকাল থেকে কিছুই খাইনি। ওকে, আমি দেখছি। তারপর আমি আপুর রুমে গেলাম, গিয়ে দেখি তোফা শুয়ে আছে। আমি আপুর রুমে দরজা বন্ধ করলাম। দরজা অফ করার আওয়াজ শুনে তোফা দরজার দিকে তাকালো। দরজা আমাকে দেখে আবার উল্টো দিকে ঘুরে শুয়ে পড়লো। আমি তোফার কাছে গিয়ে বসলাম। তারপর তোফাকে বললাম, সরি। তোফা চুপ করে আছে। আই এম রিয়েলি সরি। তোফা এবারও চুপ। আমি আসলে বুঝতে পারিনি কি হলো। সরি প্লিজ। তোফা কোনো কথাই বলছে না। দেখো, আমার ভুল হয়েছে, প্লিজ এভাবে কথা না বলে থেকো না। আপনার সাথে কোনো কথা নাই। সত্যি আমি বুঝতে পারিনি। তো আমি কি করব? খাওনি কেন? ইচ্ছে করতেছে না তাই খাইনি। জানতো, বিরক্ত করবেন না। ইচ্ছে হয়েছে মানে কি? চল এখন খেয়ে নেবে। বলছি তো বিরক্ত করবেন না। আমি বিরক্ত করতেছি তোমায়? জানি না। সত্যি আমি বুঝতে পারিনি। তুমি যখন আমার বুকের উপর শুয়ে পড়লে তখন আমার মাথায় রাগ উঠে গেছিল, তাই চর মারছি। সরি তার জন্য। কেন আসছেন এখানে? চলো খেয়ে নেবে। না, খাবো না। তাহলে আমিও খাবো না। কি, আপনি এখনো খাননি? না, সকালে কিছু নাস্তা করছিলাম, এখন পর্যন্ত আর কিছু খাইনি। আসলে আমি যতটুকু বুঝি তোফা আমাকে অনেক ভালোবাসে। চলেন তাহলে খেয়ে নেবেন। না, আমি খাবো না যদি তুমি না খাও। যদি আপনি খাইয়ে দেন তাহলে আমি খাবো। এটা কিন্তু ঠিক না। ঠিক ভুল বুঝি না। আপনি রুমে যান, আমি খাবার নিয়ে আসছি। ওকে। তারপর তোফা খাবার আনতে চলে গেল। আমি আমার রুমে চলে গেলাম। কিছুক্ষণ পর তোফা খাবার নিয়ে আসলো। তোফা খাচ্ছে না, আমাকে খাইয়ে দিতে হবে। কেয়ার করার, খাইয়ে দিলাম। আমি হালকা করে খেয়ে নিলাম। যদিও তোফা খাইয়ে দিতে চেয়েছিল, কিন্তু আমি না করেছি। দুজনেই খাওয়া শেষে তোফা বাকি খাবারগুলো নিয়ে চলে গেল। আমি রুমে বসে থাকলাম। কিছু সময় পর ফোনে কল আসলো। রিসিভ করে সালাম দিলাম। ফোন করেছে বস। কি করছেন? তেমন কিছু না বস, একটু অসুস্থ, বসে আছি। ঠিক আছে, আপনি বিশ্রাম নিন, ওষুধ ঠিক মতো খাবেন, আর একেবারে সুস্থ হলে অফিসে ফিরে আসবেন। তার আগে আসার দরকার নেই। ওকে বস, রাখছি। বস কেবিনে সবার থেকে আমাকে ভালো জানেন, তাই বস আমাকে অনেক ভালোবাসেন। তারপর ফোন কেটে দিলাম। সারাদিন বাসায় বসে থাকলাম। রাতে খাবার খেয়ে শুয়ে পড়লাম। যদিও খাওয়ার কোনো ইচ্ছে ছিল না। আমি না খেলে তোফাও খাবে না, তাই খেলাম। রাতে প্রচুর বৃষ্টি হচ্ছে, সাথে ঠান্ডা পড়তেছে। তোফা অনেক ভয় পাচ্ছে, তা তার মুখ দেখে বোঝা যাচ্ছে। তুমি কি ভয় পাচ্ছ? অনেক। চোখ বন্ধ করে শুয়ে থাকো, তাহলে ভয় পাবে না। অনেক তো ট্রাই করছি, কিন্তু তাও ভয় হচ্ছে। ওয়েট, একটা পাতলা কম্বল নিয়ে তোফার গায়ে দিলাম। এটা ঝাঁপিয়ে থাকো, আর ভয় করবে না। পারি না তো। তাহলে কি করা যায় বলো? আপনি কিছু মনে না করলে আপনাকে জড়িয়ে ধরতে পারি? কয় কি? আপনি তো কাল চর মারছিলেন, তাই অনুমতি নিচ্ছি। হঠাৎ একটা জোরে বাস পড়ার আওয়াজ হলো। সাথে সাথে তোফা আমাকে জোরে ধরে চোখ বন্ধ করে ফেললো। এটা কি হলো? তোফা, হুম অনেক ভয় পাইছো? হুম ঠিক আছে, তুমি এভাবে শুয়ে থাকো। সত্যি? তখন তোফা আরো বেশি করে আমাকে জড়িয়ে ধরলো। আমি কিছু বললাম না, মেয়েটি অনেক ভয় পাচ্ছে, কি বা বলবো। তারপর ঘুমিয়ে পড়লাম। এটা আমার লাইফের প্রথম রাত কোনো মেয়েকে এভাবে জড়িয়ে ধরে ঘুমানোর। নিজের মধ্যে একটা অন্যরকম অনুভূতি নাড়া দিচ্ছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। তোফা চা দিল, খেয়ে অফিসের জন্য বেরিয়ে পড়লাম। তোফা কিছু বলতে চাচ্ছে, কিন্তু বলতে পারছে না। আমি আগ্রহ নিয়ে জানতে চাইনি। অফিসে গিয়ে সোজা বসের রুমে। বস, আসতে পারি? আরে আপনি আসেন আসেন। তা আপনার শরীর ঠিক আছে তো এখন? হ্যাঁ, এখন ঠিক। তা কি মনে করে আজ বড়লোকের আমার কাছে আসার সময় হলো? আসলে কারণ স্যার আমি বসের কাছে যাই না তো, তাই এমন বললো। একটু জরুরি কথা ছিল, তাই আসলাম। তা তো বুঝতেই পারছি, এমনিতে তো আর আপনি আমার কাছে আসবেন না। কালকে একজনের থেকে জানলাম আমাদের সাথে আরটিএম কোম্পানি কাজ করতে চায়। যদি আমরা তাদের সাথে কাজ করি তাহলে আমাদের কোম্পানি আরো এক ধাপ সামনে যাবে। মানে তাদের সাথে কাজ করলে আমরা মোটামুটি 10 কোটি টাকা লাভ করতে পারবো। তাহলে তো খুব ভালো। আপনি কিভাবে জানলেন? আমি কিছু না বলে একটু হাসি দিলাম। আমার হাসি মানে বস ঠিকই বুঝেছে। তারপর চলে এলাম আমার টেবিলে। দুপুরে হঠাৎ কে জানি ফোন দিছে। আননোন নাম্বার থেকে কেটে দিলাম। আবারও ফোন দিল, এবার রিসিভ করলাম। আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আমি তুফা। আসলে আমার কাছে তুফার নাম্বার ছিল না, তাই চিনিনি। কি করেন? এই তো কাজ করছিলাম। আপনি বিজি? না তো, ফিরে আছি। আসলে আমরা তো ব্যস্ত নই যতটা ব্যস্ততা দেখাই। আসলে ইচ্ছে থাকলে হাজার ব্যস্ততার মাঝেও কথা বলা যায়, যদি আমরা চাই তো। খাইছেন? আরেকটু পর খাবো। তুমি খাইছো? না, আপনি খেলে তারপর আমি খাবো। তুমি কি যেন বলতে চেয়েছিলে সকালে?
হ্যাঁ, বলতে চেয়েছিলাম। কি বলবে বলো? আসলে রাতে অনেক ভয় পাইছিলাম, তাই আপনাকে জড়িয়ে ধরছি। সরি। ইটস ওকে। রাখছি। শোনো, হুম। মনে করে খেয়ে নেবা, আমার আসতে দেরি হবে। ওকে। রাখছি। তোমার সাথে কথা বলে ফোন কেটে দিলাম। বিকেল অফিস শেষে বাসায় গিয়ে হালকা নাস্তা করলাম, তারপর ঘুরতে বের হলাম। আজকে সবাই নেই, আমি আর রাশেদ বসে আছি একটা ব্রিজের উপর। কিছুক্ষণ আড্ডা দিয়ে নাস্তা করতে একটা রেস্টুরেন্টে ঢুকলাম। নাস্তার মাঝখানে রাশেদের সাথে আমার কথা হচ্ছে। আচ্ছা বন্ধু, একটা কথা বলি। বল। তুই তুফাকে কেন মেনে নিচ্ছিস না? কিভাবে মেনে নেবো বল? কেন মেনে নিতে পারবি না? হয়তো তুফার চেহারা একটু কালো, তাই বলে কি চামড়াতে কি বা যায় আসে? আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়, চামড়া দিয়ে নয়। আচ্ছা, তুফা কি তোকে ভালোবাসে? অনেক ভালোবাসে। তাহলে তুই তাকে মেনে নে ভাই। কি দরকার ও লাইফটাকে নষ্ট করার? আমিও তাই ভাবতেছি। আসলে তার লাইফটা নষ্ট করার আমার অধিকার নেই। হয়তো আমি তাকে মেনে নিতে পারবো না, কিন্তু তাকে আমি অনেক কষ্ট দিচ্ছি। এটা হয়তো আমার ঠিক হচ্ছে না। তাহলে তুই মনে নি তুফাকে, ওকে বুঝার ট্রাই কর। ওর ভালো দিকগুলোকে তুই তুলে ধর, তাহলে তুই ওকে ভালোবেসে ফেলবি। আসলে আমি তোফাকে কখনো স্বামীর অধিকার দেইনি, আর অনেক অবহেলা করছি, কিন্তু আর করা যাবে না। জানিস, পরশু সারা রাত আমার জ্বর ছিল, তোফা সারা রাত জেগে আমার সেবা করছে। আসলে মেয়েটার মানুষত্ব বোধ অনেক বেশি, আর আমি চিন্তা করতেছি তোফাকে মেনে নেব। ওয়াও, গুড। এটাই তো অনেক খুশির খবর। মেনে নে ভাই। তুই হয়তো 10 জনের সামনে তাকে নিতে পারবি না, কিন্তু তাতে কি আছে? আজ তোফাকে মেনে নেব। সাবাস। তাহলে ভাবিকে মেনে নেওয়ায় আজকের বিলটা তুই দিবি। ওকে। আচ্ছা, তোফাকে একটা ফোন দেই, একটা সারপ্রাইজ দেই, কি বলিস? হ্যাঁ, দিতে পারিস। ওকে। তারপর ফোন বের করে তোফাকে কল দিলাম। রিসিভ করার পর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় আপনি? এই তো আছি বাজারে। শোনো, আজকে তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। সত্যি কি সারপ্রাইজ? বলে দিলে কি ওটার সারপ্রাইজ হলো? তা অবশ্য ঠিক। শোনো, তোমার কিছু কাজ আছে। হ্যাঁ বলুন। লুডুস রান্না করতে হবে? করতে পারো, তবে আমার কাজ অন্য কিছু। কি তাহলে? আমার আসতে অনেক রাত হবে, তাই সবাইকে ঘুমাতে বলবে, মানে আপু আর মাকে খাইয়ে দিয়ে ঘুমাতে বলবে। সাথে তুমিও খেয়ে নেবে, আমি এখান থেকে খেয়ে আসবো। আমি না আসা পর্যন্ত তারা জানি না খেয়ে বসে না থাকে, তাই বললাম। ওকে। আর তুমি একটা নীল শাড়ি পরবে, কপালে একটা টিপ দেবে, আর হালকা করে লিপস্টিক দেবে। আর শোনো, ম্যাচিং করে বাকি সবকিছু করবে। মেয়েদের কত কিছু যে লাগে, তাই বললাম, কেউ আবার মাইন্ড করবেন না। ওকে, কিন্তু হঠাৎ এসব কেন? আমাকে ভালোবাসো তো? হ্যাঁ অবশ্যই। কোনো সন্দেহ আছে? তা না, সন্দেহ থাকবে কেন? ঠিক আছে, সব ঠিকঠাক করে নেবা, আর আমি আসলে দরজা খুলে দেবা। কলিং বেল দেবো না, ফোন দেবো। ওকে। ওকে, রাখছি। তারপর ফোন কেটে দিলাম। রাশেদের দিকে তাকিয়ে দেখি সে আমার দিকে তাকিয়ে হাসতেছে। কি হলো, হাসিস কেন? এমনি হাসি। তুই এত রোমান্টিক হলি কবে? কখনো মনে হয় না আমি আনরোমান্টিক ছিলাম? তা অবশ্য ঠিক, কিন্তু এত রোমান্টিক ভাবা যায়? আজ একটু বেশি রোমান্টিক। কই, জান্নাতের সাথে তো এত রোমান্টিক কখনো হসনি। ওটা তো ছিল গার্লফ্রেন্ড, আর এটা তো বউ, বুঝিসই তো। তা অবশ্য ঠিক। আচ্ছা, এখন কি করা যায় বলতো? আসলে আমি বুঝতেছি না কিভাবে তাকে মেনে নেওয়ার কথা বলবো। তোদের মাঝখানে তো আর কেউ থাকবে না, একটা কাজ করতে পারিস। কি? কতগুলো গোলাপ নিয়ে তাকে বলতে পারি তুই তাকে মেনে নিছিস। এখন কয়টা বাজে? মাত্র 11টা। এত রাতে গোলাপ কোথায় পাবো? একটা কাজ করি, আমার কাছে একজনের নাম্বার আছে, তার দোকান আছে, হয়তো তার কাছে পাবো। যদি তার দোকান বন্ধ থাকে? আগে ফোন দিয়ে দেখি। ওকে, দেখ পারা যায় কিনা। রাশেদ ফোন দিল, জানতে পারলো দোকান মাত্র বন্ধ করেছে। আবার খুলতে বল, আমরা যাই। লোকটাকে বলে দিল, তখন দোকান আবার খুললো। আমরা চারপাশে দেখতেছি কোনো রিক্সা পাই কিনা। একটা পেলাম অনেক খুঁজে। লোকটাকে দেখে আমি অনেক অবাক। এটাই তো সেই লোক যা রিক্সায় করে তোফাকে নিয়ে বেরোইছিলাম। মামা চলো সামনে। মামা আপনি? চলো। মামা আজকেও কি ঘুরবেন? না, একটা দোকানে যাব। ওকে মামা। কিছু সময় পর রিক্সা থামলো সেই দোকানটার সামনে। আমরা নামলাম, রিক্সাওয়ালাকে দাঁড়াতে বলে আমরা ভিতরে চলে গেলাম। কয়টা গোলাপ নিব? 4-5টা নেই আঙ্কেল। 4টা গোলাপ, একটা বকুল ফুলের মালা, আর একটা ভালো মানের ফুলের তোড়া দিন। এতগুলো? সমস্যা নেই। তারপরে ফুলের তোড়া নিয়ে রিক্সা করে বাসায় চলে আসলাম। আগে রাশেদ নেমে গেছে তার বাসার সামনে, আমি রিক্সা নিয়ে আমার বাসায় চলে এলাম। রিক্সা থেকে নেমে, মামা এনেও ভাড়া। মামা ভাড়া দিতে হবে না, আগের বারও তো অনেক টাকা দিলেন। আরে কি যে বলেন না মামা, এই নিন। মামা ভাঙতি নাই তো? লাগবে না মামা, পুরোটাই রেখে দাও। জোর করে রিক্সাওয়ালাকে 500 টাকা দিয়ে চলে আসলাম। দরজার সামনে দাঁড়ালাম, কলিং বেল দিতে গিয়ে দিলাম না। তোফাকে ফোন দিলাম,
তুফা এসে দরজা খুলে দিল। চলো রুমে যাই বলে হাত ধরে টেনে নিয়ে আসলাম। তুফাকে ভালো করে দেখে তুমি অবাক। এ তো দেখি নীলপরির মতো। নীল শাড়ি পরেছে, সাথে নীল ব্লাউজ, যা লাগছে না। উফ, কি হয়েছে, এভাবে টেনে আনলেন কেন? একটু অপেক্ষা করো, সব বলছি। এই ফুলগুলো কি জন্য? তোমার জন্য। কিন্তু কেন? প্রথমত ক্ষমা করবে এতদিন এত অবহেলা করার জন্য। আসলে আমি তোমার ভিতরটা কখনো বুঝতে চাইনি। আসলে আমি ইদানিং ফিল করছি মানুষের চামড়াতে কিছু যায় আসে না, আসল ভালোবাসা হৃদয় দিয়ে হয়। আমার পরশুর পর থেকে নিজেকে বারবার অপরাধী মনে হচ্ছে। যে মেয়েটা সারা রাত জেগে আমার সেবা করে, সে মেয়েটা আমার বুকের উপর শুতেই পারে। তাই বলে আমার মারা ঠিক হয়নি। আই এম রিয়েলি সরি তোফা। আমি চাই তোমাকে বইয়ের মর্যাদা দিতে। তুমি কি আমাকে একটা সুযোগ দিবে? এই বলে ফুলের তোড়া বাড়িয়ে দিলাম। সত্যি ভালোবাসবেন তো? হ্যাঁ, অনেক, যদি তুমি সুযোগ দাও। জানেন, ভালোবাসার মানুষকে কখনো কষ্ট দিতে নেই, তাই আমি আপনাকে ফিরিয়ে দিতে পারবো না। আমি তো আপনাকে অনেক ভালোবাসি, তাই আপনাকে সুযোগ না দিয়ে কোনো উপায় নেই। কিন্তু আমার কিছু শর্ত আছে। কি শর্ত? আমাকে অনেক ভালোবাসতে হবে, আমার সব আবদার পূরণ করতে হবে। ওকে, রাজি। তাহলে ফুলগুলো নাও। শিওর। বলেই তুফা ফুল নিল আর সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো। এটা কি হলো? কি হলো? কোনটা? এভাবে জড়িয়ে ধরলে তো দম বন্ধ হয়ে যাবে। আচ্ছা শোনেন না। বলো। লজ্জা করছে। ও বুঝেছি, জড়িয়ে ধরে আছো তাই লজ্জা করছে তো। উফ, কিছুই বোঝেন না। তাহলে বুঝিয়ে বলো। আমার লজ্জা করছে। তাহলে কি আর করার, ঘুমিয়ে পড়ো। কি যে করি? কি করবে? দেখাচ্ছি কি করব। এই বলে তুফা আমায় বিছানায় ফেলে দিল। তারপর আর কি, বাকিটা ইতিহাস। সকালবেলা ঘুম থেকে উঠে দেখি তুফা আয়নার সামনে চুলগুলো খোলা রেখে বসে আছে। ভেজা ভেজা চুলে হালকা হালকা পানি চুল থেকে তুফার গায়ে পড়ছে। আমি আস্তে করে উঠে তুফাকে পিছন দিকে জড়িয়ে ধরলাম। আমার পিছন থেকে জড়িয়ে ধরায় তুফা হালকা কেঁপে উঠলো। তুফা আয়নার দিকে তাকিয়ে বলল, কি হলো মিস্টার, আজ হঠাৎ এত রোমান্টিক? বউয়ের সামনে একটু রোমান্টিক না হলে কি হয়? হয়েছে, আর রোমান্টিকতা দেখাতে হবে না, ফ্রেশ হয়ে নিন। ওকে মহারানী। তারপর গোসল করে নিলাম। বাইরে এসে দেখি তুফা চা নিয়ে দাঁড়িয়ে আছে। আমি চা খেয়ে অফিসের জন্য রেডি হচ্ছিলাম। তুফা এসে টাই ভরিয়ে দিল, চুল ঠিক করে দিল। ওকে, এখন আসি। আমার কিন্তু আবদার সব পূরণ হচ্ছে না। আমি বুঝলাম তুফা আসলে কি বলতে চাচ্ছে। ওকে, আবদার পূরণ করতেছি বলে সামনে যেতে তুফা পিছুতে লাগলো। এভাবে যেতে যেতে একসময় তুফা দেয়ালে লেগে গেল। আমি তুফার মুখের বা পাশে হাত দিতেই তুফা চোখ বন্ধ করে ফেললো। আমি দেরি না করে তুফার কপাল একটা ভালোবাসার পরশেকে দিলাম আর কানের কাছে গিয়ে ফিসফিস করে বললাম, ভালোবাসি। তুফা এখনো চোখ খোলেনি। কি হলো, চোখ তো খোলো। তারপর তুফা চোখ খুলে আমাকে জড়িয়ে ধরলো। আমিও খুব ভালোবাসি আপনাকে। ঠিক আছে, এখন আসি। আর একটু জড়িয়ে ধরে থাকি না? উফ, আমার বউটার দিকে অনেক রোমান্টিক। দেখতে হবে তো কার বউ, তাই না? ওকে, আসছি বলে কপালে আরেকটা চুমু দিলাম। এটা কি হলো? কোনটা? আবার চুমু খেলেন কেন? খারাপ লাগছে নাকি? খারাপ লাগবে কেন, বরং ভালোই লাগছে। তাহলে আরেকটা দিই? না আর লাগবে না। ওকে, তাহলে আসছি। দুপুরে ফোন দিব। ওকে। তারপর চলে এলাম অফিসে। কাজ করতে করতে দুপুর হয়ে গেল। তুফা ফোন দিল, আমি ফোন রিসিভ করলাম। কি করেন? আজ অনেক কাজ, তাই কাজ করছিলাম। তাহলে রাখছি। কাজ তো শেষ, একটু কথা বলি। খাইছেন? আর 10 মিনিট পর খাবো। খাওয়া শেষে ফোন দিবেন। আর একটু প্রেম তো করতে পারি নাকি? একদম না, অফিস টাইমে কোনো প্রেম চলবে না। ওকে, রাখছি তাহলে। শোনেন। বলো। লাভ ইউ সো মাচ। আমি চুপ করে আছি। তারপর ফোন কেটে দিলাম। তারপর খেতে চলে গেলাম। খাওয়া শেষ করে তোফাকে ফোন দিয়ে জানিয়ে দিলাম আমি খেয়েছি, নয়তো তোফাও খাবে না। এভাবে প্রতিদিন অফিস যাওয়া আসা, প্রতিদিন তোফার ডাকে ঘুম ভাঙা, তার আবদার পূরণ করে অফিসে আসা, অফিসে এসে বাসায় ফিরে তোফার সাথে গল্প করা, আর মাঝে মাঝে ভালোবাসা আদান প্রদান করা। এই নিয়ে প্রায় আরো 2 মাস চলে যায়। একদিন অফিসের কাজ করে বাসায় গেলাম। তেমন কোনো কাজ ছিল না, তাই দুপুরে বাসায় চলে গেলাম। দেখলাম তুফা শুয়ে আছে। আমি আস্তে করে পিছন থেকে জড়িয়ে ধরলাম। তুফা আমার দিকে না তাকিয়ে বলল, আজ এত তাড়াতাড়ি চলে এলেন যে? তেমন কোনো কাজ ছিল না তাই চলে এলাম। কিন্তু তুমি অবেলে শুয়ে আছো কেন? এমনি, কিছু ভালো লাগছে না। আমি তোমাকে ছেড়ে দিয়ে বললাম, কিছু ভালো লাগছে না মানে? তুমি ঠিক আছো তো? জানি না, আপনি অফিসে যাওয়ার পর আমি ঘুমাইছিলাম, তখন একটা খুব খারাপ স্বপ্ন দেখলাম। ও, এই জন্য মন খারাপ? চিন্তা করো না, স্বপ্ন তো সত্যি হয় না। এটা অন্য স্বপ্নের মতো না, আমার খুব ভয় করছে। চিন্তা করতে হবে না তোমাকে, স্বপ্ন সত্যি হয় না। তাই কি স্বপ্ন দেখলে? আমি স্বপ্ন দেখলাম আমাদের মাঝে কোনো তৃতীয় ব্যক্তি ঢুকে গেছে। সে একটা মেয়ে, আর সে আপনাকে আমার কাছ থেকে কেড়ে নিতে চায়।
আমার মনে হয় এই সময় এমন স্বপ্ন দেখা অশুভ। আপনি কি আমাকে ছেড়ে যাবেন কখনো? কি যাতা বলছো? তোমাকে ছেড়ে যাবো কেন? কখনোই না। এতটুকু বিশ্বাস আমাকে করতে পারো? তাও আমার খুব ভয় হচ্ছে। খাইছো? কথা ঘোরানোর জন্য অন্য কথা বললাম। তোমার চেহারা দেখে মনে হচ্ছে সত্যি ভয় পাইছে। না, আপনি ফোন দিলে খেতাম, আর এখন তো চলে আসছেন। একসাথে না হয় খাবো? ঠিক আছে, একসাথে খাবো। আপু আর মা খেয়েছে? একটু আগে খেয়েছে, আমাকে অনেক জোর করছিল ওনাদের সাথে খেতে, কিন্তু আমি খাইনি। ঠিক আছে, তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। না না, আপনি বসেন, আমি খাবার নিয়ে আসছি। আপনি কষ্ট করবেন কেন? এটা কি কষ্ট হলো? বসো চুপচাপ, আমি আসছি। আমি নিচে গেলাম, দেখছি আপু বসে টিভি দেখছে। আপু, একটু রান্না করে আয় তো। তুই বস, আমি খাবার দিচ্ছি। না না, তুমি প্লেটে করে দাও। তোফাও খায়নি, আর তোমার শরীরটা ভালো নেই, তাই গিয়ে ওর সাথে খাবো। ওকে, 5 মিনিট দাঁড়া, বেড়ে দিচ্ছি। তারপর আপু ভাত আর তরকারি দিল। আমি রুমে চলে এলাম। আপনি কষ্ট করতে গেলেন কেন? কই কষ্ট? আর এসব কষ্ট না, ভালোবাসা, বুঝেছো? অনেক ভালোবাসেন না আমাকে? অনেক। আচ্ছা এখন আমি খাই দিচ্ছি। হুম। তারপর আমি তোফাকে খাই দিলাম, তোফা আমাকে খাই দিল। আমাদের মাঝে প্রায় এমন খাওয়া দাওয়া হয়। খাওয়া শেষে তোফা বলল, আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। তাই নাকি? তা কি সারপ্রাইজ? বলা যাবে না, রাতে বলবো। ওকে, তোমার ইচ্ছে। আচ্ছা, আপনার কি কিছুই মনে নেই? কি মনে থাকবে? ওকে, রাতে বলবো। ওকে। তারপর কিছুক্ষণ শুয়ে থাকলাম। বিকেলে বের হলাম। আজকে রাশেদ নেই। ইমনের সাথে বসে আড্ডা দিচ্ছিল। আড্ডা দিতে দিতে প্রায় রাত 9টা বেজে গেল। ফোন বের করে দেখি 5টা ফোন দিছি তোফা, 2টা দিচ্ছে আপু। আমি 7-5 না ভেবে বাসায় চলে এলাম। দেখলাম আপু কি যেন করছে। আপু কি করছো? এই তো একটু কাজ করছি। তোকে কতবার ফোন দিয়েছি, রিসিভ করিস না কেন? ফোন সাইলেন্ট ছিল তাই বুঝিনি। ঠিক আছে, রুমে যা। ওকে, গেলাম। রুমে এসে দেখি তোফা নীল শাড়ি পরছে। কি হলো, আজ এত সুন্দর করে সাজছো কেন? বলছি না একটা সারপ্রাইজ আছে? হ্যাঁ বলেছিলে, কিন্তু কেন? এখন না, আরো পরে বলবো। কখন বলবা? এতক্ষণ তো না শুনে থাকতে পারলেন, আর কিছুক্ষণ না হয় চুপ করে থাকেন। ওকে। ঠিক আছে, আপনি বসেন, আমার কিছু কাজ আছে। ওকে। তারপর ল্যাপটপ বের করে অফিসের কিছু কাজ করলাম। কাজ শেষ করে দেখি প্রায় 11টা 20 বেজে গেছে, কিন্তু তোফা বা কেউই একটু ডাকলো না। 7-5 না ভেবেই নিচে গিয়ে দেখি তোফা এখনো কি জানি করছে। এত রাত পর্যন্ত কি করছো? আর কিছু নাই, প্রায় সব কাজ শেষ। তোমার সারপ্রাইজটা কি বলো? এখন না, আরো পরে। আচ্ছা, আপনি রুমে গিয়ে রেডি হয়ে নিন। রেডি হবো মানে? এত রাতে কোথায় যাব? কোথাও যাব না, আপনি রুমে যান, আমি বলছি। ওকে। তারপর আমি রুমে চলে আসলাম। তখনই তোফা ফোন দিছে। একটু আগেই তো নিচের থেকে কথা বলে আসলাম, আবার ফোন। আমি ফোন রিসিভ করলাম। বলো। আলমারিতে একটা নীল শার্ট আছে, পরে নিন। মনে করেন কোথাও যাচ্ছেন। এত রাতে এসব কেন? যা বলছি করেন। ওকে। তারপর কাপড় পরে নিলাম। 11টা 50 প্রায়। কি হলো, এতক্ষণ লাগে? পড়ছি তো। তুমি কোথায়? আমি আছি, আপনাকে মেসেজ দিয়ে যা বলবো তাই করবেন। মানে কি এসবের? ভালোবাসা, বুঝেন তো না কি? বুঝি, কিন্তু। কোনো কিন্তু না, আমি কিন্তু আপনার বউ, কোনো প্রেমিকা নয়, আর জান্নাতের মতো করব না। মানে কি? তুমি এসব কেমনে জানো? বলা যাবে না, রাখছি। কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিল। সাথে সাথে মেসেজ দিল, এ কি, এখানে তো একটা লাইট থাকার কথা, ওটা নিভানো কেন? আমি ফোন বের করে লাইট চালালাম। সাথে সাথে চারপাশ আলোকিত হয়ে উঠলো। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। আমার তো মনেই নেই আজকে আমার জন্মদিন। গিয়ে তোফাকে জড়িয়ে ধরলাম। থ্যাংক ইউ সো মাচ। সবাই দেখছে, ছাড়েন। আমার তো মনে ছিল না এখানে আরো কেউ আছে। লজ্জা পেয়ে তোফাকে ছেড়ে দিলাম। পাশে তাকে দেখি মা, আপু, রাশেদ, তামিম সবাই আছে। তোরাও আসছিস? তো জন্মদিন না থাকলে কি হয়? আমার তো মনেই ছিল না। হয়েছে, এবার কেকটা কাট। শিওর। আমি কেকের সামনে গিয়ে প্রথমে বাতিগুলো ফুটিয়ে নিভালাম। সবাই একসাথে বলে উঠলো, হ্যাপি বার্থডে টু ইউ। আমি সবাইকে থ্যাংক ইউ জানালাম। তোফা আমাকে কেক খাইয়ে দিল, আমি তাকে খাইয়ে দিলাম। তারপর মাকে, আপুকে, সবাইকে কেক খাইয়ে দিলাম। সবাই অনেক আনন্দ করলাম। সব আয়োজন যখন শেষ, আমি তোফাকে বললাম, আমার জন্মদিন, অথচ আমার মনে নেই, তোমাদের কেমনে মনে থাকলো? ভালোবাসার মানুষের জন্মদিন কি ভোলা চাই? তা ঠিক, এত আয়োজন কিভাবে, কখন করলে? আমরা কি ঘাস করছি নাকি দুপুর থেকে এখানে? তোদের অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ না দিলেও চলবে, কাল ট্রিটটা দিয়ে দিস। শালা, সবসময় তো ট্রিট লাগে। হ্যাঁ, লাগবেই তো ট্রিট। কাল সকালে সবাইকে আমি রান্না করে খাওয়াবো। আমি মনে মনে, এটা কি আমার বউ নাকি তাদের উকিল? ওকে ভাবি, আপনি যা বলবেন। আমরা কি ফেলতে পারি?
আচ্ছা, আমরা নিচে যাই। তুফা আর তুই গল্প কর। কানের কাছে গিয়ে বললাম, তাড়াতাড়ি ভাগ, একটু রোমান্স তো করতে দে। এটা তাহলে সবাইকে বলি। শালা ফোট বলে দৌড়ানি দিলাম হালকা করে। তারপর সবাই নিচে চলে গেল। সাথে এখন তোফা আর আমি। কেমন দিলাম সারপ্রাইজটা? অসাধারণ, থ্যাংক ইউ। ওয়েলকাম। দেখো না আজ কত সুন্দর চাঁদ উঠেছে। যদিও ওঠেনি বড় করে, রোমান্স করার জন্য বললাম। অনেক সুন্দর। তখন আমি পিছন থেকে জড়িয়ে ধরলাম। জানেন, আমার না অনেক ভয় করছে। এখনই কি তুমি সকালে সে বিষয়টা নিয়ে চিন্তা করছো? হুম। এসব চিন্তা বাদ দাও, তেমন কিছু হবে না। আপনার জন্য আরো একটা সারপ্রাইজ আছে। সত্যি? কি সারপ্রাইজ? সেটা কাল বলবো। না না, এখনই বলতে হবে। আচ্ছা বলছি, কিন্তু আমার লজ্জা করে। কেমন সারপ্রাইজ যেটা আমাকে বলতে লজ্জা করতেছে? চোখ বন্ধ করেন তাহলে বলবো। ওকে, বন্ধ করলাম। এবার বলো। কানের কাছে এসে ফিসফিস করে বলল, আমার শাশুড়ি দাদি হতে যাচ্ছে। সত্যি? সত্যি। বিশ্বাস না হলে এই দেখুন। আমি তোফার পেটে হাত দিয়ে বুঝলাম সত্যি আমি বাবা হতে যাচ্ছি। তোফা, আমি আজ না অনেক খুশি, তোমাকে বলে বোঝাতে পারবো না। আমি জানি না বাবা হওয়ার আনন্দটা কেমন হয়, শুধু এতটুকু জানি আমি আজ সবচেয়ে বেশি খুশি। আই লাভ ইউ সো মাচ তোফা। তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকের এই দিনটা সারপ্রাইজ দেওয়ার জন্য। কিন্তু আমার তো ধন্যবাদ চাই না, আমার ফ্রেন্ডরা তো ট্রিট চাই, আমার অন্য কিছু চাই। বলো কি চাও? আজকের এই দিনে তুমি যা চাইবে তাই পাবে। বলো কি লাগবে? রিং, হার, আংটি, বলো কি লাগবে? আরে না, আমার এমন কিছু লাগবে না। তাহলে কি লাগবে? আমার বলতে লজ্জা করছে। আমার সামনে লজ্জা? এটা কি ভাঙাতে হবে? দাঁড়াও ভাঙতেছি। বেশি কিছু করিনি, মাত্র একটা লিপ কিস দিলাম। এটা কি হলো? লজ্জা ভাঙালাম। এইভাবে হবে না, আরো বেশি করে ভাঙাতে হবে। এটাই তাহলে তোমার চাওয়া? ওকে চলো রুমে যাই, ইচ্ছে মতো আদর করব। আমি তো হেঁটে যাব না, কোলে তুলে নেন। তাই কি আর বলতে হয়? বলেই তোফাকে কোলে তুলে নিলাম। যদিও হালকা ভারী, কোনো ব্যাপার না। তোফাকে কোলে নিয়ে রুমে গেলাম। তারপর বেডে শুয়ে দিলাম, কপালে একটা চুমু দিলাম। বাকিটা আপনি বিয়ে করে বুঝে নিন। সকালে ঘুমতি করে দেখি তোফা কোরআন পড়তেছে। আমি মনোযোগ দিয়ে শুনলাম। চা এনে দিল, খেয়ে নিলাম। তারপর অফিসে চলে গেলাম। অফিসের কাজ শেষে বাসায় আসলাম। ড্রয়িং রুমে আপু বসে আছে, ফোনে কথা বলছে। আপুকে বিরক্ত না করে রুমে গেলাম। তোফা বসে আছে। কি করছো? ভাবছিলাম। কি এত ভাবছো? আমাদের সন্তানের নাম কি রাখবো? হ্যাঁ তাই তো, কি রাখা যায়? আপনি বলেন। ওকে, আগে জানতে হবে মেয়ে হয় না ছেলে। মেয়ে হবে। তুমি কেমনে জানো? পরশু আপনি বলছেন না আপুকে নিয়ে হসপিটালে যেতে, তখন দেখলাম। ও তাহলে দেখে আসলে? ওকে, তাহলে কি রাখবো আমাদের মেয়ের নাম? যাই রাখুন, শেষে কিন্তু মেঘলা থাকতেই হবে। ওকে, তাহলে তোফা হাসান মেঘলা রাখি। নামটাও সুন্দর রাখা চাই। ওকে, এটাই রাখবো। ওকে, চা খাবেন? না, চা খাবো না, মিষ্টি খাবো। ফ্রিজে তো মিষ্টি নেই। ফ্রিজে নাই তো কি হয়েছে, আমার সামনে তো আছে। সামনে মানে কই? কেন, তোমার কাছে তো মিষ্টি। কই, আমার কাছে নাই তো। ওকে, আমি দেখছি, চোখটা বন্ধ করো। ওকে। চোখ বন্ধ করতে দেরি, তোর ঠোঁটে চুমু খেতে দেরি না। এটা কি হলো? মিষ্টি খেলাম। আপনি কিন্তু অনেক দুষ্টু হয়ে যাচ্ছেন। বাসায় এত ভালো বউ থাকলে কি আর চুপ করে থাকা যায়? ঢং যত। ঠিক আছে, একটু বের হব। মাত্র আসলেন, কোথায় যাবেন? একটু বাজার থেকে ঘুরে আসবো। ওকে, সাবধানে যাবেন। এভাবে আমাদের দুষ্টু মিষ্টি ভালোবাসার মধ্যে দিয়ে চললো আরো কয়েক মাস। তোফার অনেল কেয়ার করা, 3 বেলা আমি হাতে তুলে খাইয়ে দেওয়া, তোফার শরীরের মধ্যে আমার বাচ্চা বেড়ে ওঠা, এই নিয়ে গেল কয়েক মাস। এই কয়েক মাসে তোফার অনেক কেয়ার করছে, কখনো কাজ করতে দেয়নি। বলতে গেলে অনেক বেশি ভালোবেসেছি তোফাকে। আজ হঠাৎ তোফার অনেক মাথা ব্যথা করতেছে, সাথে পেটও ব্যথা করছে। ডাক্তার বলেছে আজকে আমাদের সন্তান ভূমিষ্ঠ হতে পারে। তাই তোফাকে তাড়াতাড়ি হসপিটালে নিয়ে গেলাম। ডাক্তার রুহি তোফাকে দেখে বলল রোগীর অবস্থা খারাপ, জরুরি অপারেশন করতে হবে। আমি চিন্তায় ভরে গেলাম, বুঝতেছি না কি করব। ডাক্তার তাড়াতাড়ি তোফাকে অপারেশন থিয়েটারে নিয়ে যাচ্ছে, কিন্তু রুমে ঢুকানোর আগে তোফা সবাইকে থামিয়ে দিয়ে আমাকে কি যেন বলতে ডাকলো। আমি তোফার কাছে গেলাম। তোফা ঘেমে পুরো ভিজে গেছে, দেখে বোঝা যাচ্ছে তোফার অনেক কষ্ট হচ্ছে। আমি তোফার মুখের কাছে যেতেই তোফা বলল, আপনাকে অনেক ভালোবাসি, আমার মেয়েটাকে দেখে রাখবেন। সেদিন আমি কিছু বলতে পারিনি। তোফার এমন অবস্থা দেখে আমি নিস্তব্ধ হয়ে গিয়েছিলাম। তোফাকে অপারেশন থিয়েটারে নিয়ে গেল। প্রায় 2 ঘন্টা পর ডাক্তার রুহি সহ তার সহকর্মীরা বাইরে বের হলো। আর একজন সহকর্মীর কোলে একটা সুন্দর বাচ্চা নিয়ে তাদের বের হওয়া দেখে আমি বললাম, ডাক্তার আমার বাচ্চা তার মা ঠিক আছে তো? হ্যাঁ, আপনাদের বাচ্চা ঠিক আছে, কিন্তু নিয়তিকে তো মেনে নিতে হবে। কি বলছেন ডাক্তার, আমার বউ ঠিক আছে তো?
সরি, আমরা যতটা সম্ভব ট্রাই করছিলাম, কিন্তু আমরা ওনাকে বাঁচাতে পারিনি। সরি। না ডাক্তার, এটা হতে পারে না। নিজেকে সামলান, নিয়তি মেনে নিন। কি সামলাবো আমি? কেঁদে কেঁদে বসে গেলাম হসপিটালের মাটিতে। এটা কি হয়ে গেল? আপু আমার কাঁধে হাত দিয়ে আমাকে শান্ত করার ট্রাই করছে। আমি সেদিন চিৎকার করে কেঁদেছিলাম। শুনেছিলাম পুরুষরা সহজে কাঁদে না, কিন্তু আজ আমি কাঁদছি। অনেক অবহেলা করেছিলাম তোহাকে, শেষে সব ঠিক হয়ে গেছিল। তাও তোফা আমায় ছেড়ে চলে গেল 5 বছর পর। আজ তোফার বলে সে কথাগুলো খুব মনে পড়ছে। তোফা কি স্বপ্ন দেখছিল আমি নাকি তাকে ছেড়ে যাব? আজ তার কথা সত্যি হলো। তবে আমি তাকে ছেড়ে যাইনি, সে আমাকে ছেড়ে গেছে। সরি রে তোফা, আমি তোমাকে বুঝতে হয়তো অনেক দেরি করে ফেলেছি। পারলে আমায় ক্ষমা করে দিও। আমি তোমার শেষ বলা কথাগুলো আজও শুনতে পাই প্রিয়। ভালো থেকো, আমার উপর অভিমান করে থেকো না প্লিজ। সত্যি অনেক ভালোবাসি তোমায় কলিজা। এসব ভাবছিলাম আর চোখে জল ফেলছিলাম। তখন আমার পাশ থেকে ছোট্ট একটা মেয়ে বলে উঠলো, আর কতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে বাবা? আর তুমি এখানে যতবার আসো কান্না করো কেন? হ্যাঁ, আমার মেয়েটা মেঘলা, তাকে স্কুল থেকে নিতে আসছিলাম। তাকে নিয়ে তোফার কবরের সামনে নিলাম। প্রায় সময় পেলে এখানে আসি, আজও আসলাম। আচ্ছা মামুনি, তুমি না বলো তোমার মাকে দেখবে? হ্যাঁ দেখতে তো চাই, কিন্তু মা তো সামনে আসে না। মামুনি, তোমার আম্মুকে ডাকো না প্লিজ। তোমার আম্মুকে বলো তাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। আমি তো বলি বাবা, কিন্তু মা তো আমাদের কিছুই বলে না। মা খুব পচা। না মামুনি, তোমার আম্মু অনেক ভালো, পচা না। তুমি ভালো করে ডাকলে ঠিকই তোমার সাথে কথা বলবে। সত্যি তো? নয়তো তুমি ডেকে দেখো। মা, মা, আমার কথা শুনতে পাচ্ছ? এই শোনা, তুমি আমাদের মাঝে ফিরে। তোমাকে ছাড়া আমরা কেউ ভালো নেই। বাবা প্রতি রাতে তোমার ছবি দেখে কান্না করে, আমারও কান্না চলে আসে। তুমি এসো প্লিজ। আমি শুধু চুপ করে কান্না করছি। বাবা, মা তো কথাই বলছে না। কই, বলছে তো কথা। তুমি কান পেতে শোনো, আমি শুনতে পাচ্ছি। কই বাবা, আমি তো শুনছি না। ভালো করে শুনলে শুনতে পাবে। তোমার মা বলছে তুমি খুব ভালো, আর তোমার মা আমাদের মাঝে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। ওয়াও, কি মজা! মা যদি ফিরে আসে তাহলে আমরা সবাই মিলে কত মজা করব। অনেক। বাবা, মাকে তাড়াতাড়ি ফিরে আসতে বলো না। আমার সাথে তোমার আম্মু অনেক রাগ করেছে। আমার কথা তোমার আম্মু শুনে না। তুমি বলো না তোমার আম্মুকে তাড়াতাড়ি ফিরে আসতে। মা, বাবার সাথে আর রাগ করো না প্লিজ। বাবা কত কান্না করে জানো? বাবা তোমাকে অনেক ভালোবাসি, ফিরে এসো প্লিজ। তখনই বৃষ্টি শুরু হলো। বাবা, বৃষ্টি হচ্ছে, চলো বাসায় যাই। আচ্ছা চলো। তোফার কবরের দিকে তাকিয়ে বললাম, তোফা তোমাকে একা রেখে যাচ্ছি, ভয় পেও না। মনে করো আমি তোমার পাশে ছায়ের মতো আছি। যখনই মনে হবে তুমি ভয় পাচ্ছ, আমাকে ডাকবে, আমি তোমার ডাকে সাড়া দেব। আর তোমার নাম বকুল ফুল খুব পছন্দ। এই নাও বকুল ফুল, সুন্দর করে যত্ন করে রেখো। আজকে আসি। মনে হলো তোফা আমাকে বলল, আমি জানি তুমি আমার পাশে আছো, তাই ভয় হয় না। শুধু বলবো অনেক ভালোবাসি তোমাকে। আমার মেয়েটাকে দেখে রেখো। তোফার বলা শেষ কথাগুলো বারবার আমার কানে বাজে। কি হলো বাবা, আসো না, ভিজে যাবে তো। চলো। আমি তাদের দেখে দৌড়ে তাদের কাছে গেলাম। তারা আমাকে দেখেই বাচ্চাটা আমার কোলে দিল। দেখলাম অনেক সুন্দর একটি মেয়ে বাচ্চা হয়েছে। আমাকে ভেতরে যেতে বলল। আমি বাচ্চাটাকে নিয়ে ভেতরে গেলাম। গিয়ে দেখলাম তুফা বেডে শুয়ে আছে। মানে আমাদের একটা মেয়ে বাচ্চা হয়েছে, আর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তো আপনারা দোয়া করবেন এর পরবর্তী গল্পের জন্য। আজকের গল্পটা এখানে শেষ করে দেওয়া হলো। আল্লাহ হাফেজ।